আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের কমপ্লিট ক্লাস, এই এক ক্লাস করলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা তুমি একদম 10-এ 10 তুলতে পারবে ইনশাল্লাহ। এবং সাথে যেই সাজেশনগুলো দিব সেই সাজেশনগুলো যদি ফলো করো আর কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে, এটা একটা মাস্টার ক্লাস হতে যাচ্ছে তোমাদের জন্য। এবং এই ক্লাসটা প্রস্তুতি নেওয়ার জন্য আমি এবং জাদিদ মিলে আমরা প্রায় 5 ঘন্টা, গতকাল আমি রাত জেগে পড়ছি 3 ঘন্টা, আর এখানে এসে আরো 2 ঘন্টা, আরো বেশি, আসলে 2 ঘন্টার বেশি, 5 ঘন্টা প্লাস আমরা পড়ালেখা করছি তোমাদের জন্য একটা বেস্ট ক্লাস নিব বলে। ঠিক আছে, কারণ ডিএমসি স্টেশন এবং আরটিডিএস সবসময় বিশ্বাস করে যে একদম বেস্ট ক্লাস কোয়ালিটি এবং বেস্ট কন্টেন্ট আমরা স্টুডেন্টদের কাছে প্রোভাইড করতে চাই। ঠিক আছে, আচ্ছা তাহলে শুরু করি। তো আমার না পরিচয় দিয়ে নিই, আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, আর আমার সাথে আছে আচ্ছা, আমি নব্য ডক্টর হওয়া কয়েকদিন আগে ডক্টর জুবাইর আল জাদিদ। তো ক্লাসটা শুরু করে দিই কারণ তোমাদের টাইম নাই। হ্যাঁ, ওকে। ঠিক আছে, আমি আর জাদিদ মিলে ক্লাসটা নিব। তো প্রথমে আমি শুরু করব। প্রথম কিছু পার্ট, সাজেশন পার্টটা আমি আমি বলবো, দেন তারপরে পরের পার্টটা বা শেষের দিকের পার্টটা তোমাদের জাদিদ ভাইয়া বলবো। ওকে, ঠিক আছে, তাহলে প্রথমেই আসো বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রের সাজেশন, যে কোন কোন জিনিসগুলো বাংলা প্রথম পত্র থেকে তুমি দেখবা। প্রথমেই আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ফার্স্টে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, লেখক পরিচিতি আর কবি পরিচিতি শর্ট সিলেবাসের। অর্থাৎ তোমার যে শর্ট সিলেবাসে যেই গদ্যগুলা তুমি বাংলা প্রথম পত্রে তোমার যে গদ্যগুলা ছিল, যেই পদ্যগুলা ছিল, সেই গদ্য পদ্মের কবি পরিচিতি এবং লেখক পরিচিতি একদম ভালো মতো পড়ে ফেলতে হবে। একই সাথে সিরাজউদ্দৌলা নাটক এবং লাল সালু উপন্যাসের লেখক পরিচিতি একদম ভালো মতো পড়ে ফেলতে হবে। ঠিক আছে, জন্মস্থান কোথায়, তারপরে তাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম কি, উপন্যাসের নাম কি, জিনিসগুলা কবি পরিচিতি লেখক পরিচিতি থেকে পড়তে হবেই হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো শুধু শর্ট সিলেবাস, শর্টের বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই ফার্স্ট পেপার থেকে। এরপরে আসো কিছু অপরিচিতা গল্প, তারপরে সিরাজউদ্দৌলা নাটক, লাল সালু উপন্যাস, এই সমস্ত উপন্যাস থেকে, সিরাজউদ্দৌলা নাটক থেকে, তারপর অপরিচিতা গল্প থেকে কিছু বিখ্যাত উক্তি আসে, যে অমুক উক্তিটা কোথা থেকে নেওয়া হয়েছে, অমুক উক্তিটা কে উদ্দেশ্য করে, কাকে উদ্দেশ্য করে বলছে, এই টাইপের প্রশ্নগুলো খুব বেশি আসে। বিশেষ করে অপরিচিতা গল্প প্রশ্ন আসবেই, শিওর থাকো। লাল সালু উপন্যাস প্রশ্ন আসবেই, সিরাজউদ্দৌলা নাটক প্রশ্ন আসবেই। এগুলা থেকে উক্তিগুলা, খুবই গুরুত্বপূর্ণ উক্তিগুলা পড়বা, একবার করে দেখে যাবা। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো শর্ট সিলেবাসে যে কবিতাগুলো আছে, প্রত্যেকটা কবিতার লাইন একবার রিডিং দিবা। মনে থাকলে থাকবে, না মনে থাকলে নাই, কিন্তু কবিতার লাইন থেকে ছবিতে প্রশ্ন আসে। ঠিক আছে, 20-21 আসছে, 21-22 আসছে। তো কবিতার লাইনগুলা, শর্ট সিলেবাসে যত কবিতা আছে সেই কবিতার লাইনগুলো একবার করে দেখবা। তারপরে কোন কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, তারপরে কোন কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে। যেমন ধরো তোমার অপরিচিতা, অপরিচিতা গল্পটা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এটা 2বার আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত 5 বছরে। বুঝতে পারছো, এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট। তারপরে আসে রেইনকোট গল্প। এই রেইনকোট গল্পের চরিত্র থেকে প্রশ্ন আসে, অর্থাৎ নুরুল হুদা, মিন্টু, ডক্টর আফাজ আহমেদ। ঠিক আছে, তারপর পিয়নের নাম কি ছিল, ইসাক মিয়া। এই সমস্ত চরিত্রগুলা কোন গল্পের, বা রেইনকোট গল্পের নিচের কোনটা রেইনকোট গল্পের চরিত্র, এগুলো থেকে বারবার প্রশ্ন আসছে। ছবিতে গত 5 বছরে 2-3বার প্রশ্ন আসছে। তাহলে রেইনকোট গল্পের চরিত্রগুলো একটু একবার চোখ বুলাবা, কোন কোন চরিত্রগুলো আছে। তারপরে খুবই ইম্পর্টেন্ট, সিরাজউদ্দৌলা নাটকের কোন অঙ্ক, কোন দৃশ্য কবে শুট করা হয়েছে এবং তোমার স্থান কোনটা, খুব ইম্পর্টেন্ট। দেখবা সিরাজউদ্দৌলা নাটকটা যখন তুমি পড়বা, দেখবা প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য, স্থান ফোর্ট উইলিয়াম দুর্গ, আর 1756 সালের জুন মাসের একটা কাহিনী বলা আছে। এরকম করে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য কোথায় সংগঠিত হয়েছে, কবে সংগঠিত হয়েছে, প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য কোথায়, কখন। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা দৃশ্য কোথায় সংগঠিত হয়েছে এবং কখন সংগঠিত হয়েছে, খুবই ইম্পর্টেন্ট, মাস্ট। এখান থেকে ছবিতে প্রশ্ন আসে। তাহলে এগুলো যদি মোটামুটি পড়ো, বাংলা ফার্স্ট পেপার থেকে ছবিতে ইন জেনারেল 5 থেকে 6টা প্রশ্ন আসে। কোনো কোনো বছর বেশি প্রশ্ন আসে, 10টা প্রশ্নের মধ্যে দেখা যায় 6-7টাই বাংলা প্রথম পত্র থেকে আসছে। সব কমন পাবা যদি আমার এই সাজেশন অনুযায়ী ফলো করো। আমরা নিজেরাও প্রশ্ন সলভ করা দিব। ঠিক আছে, আগে প্রথমে সাজেশন দিয়ে নিচ্ছি। ওকে, এবার চলে আসা বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রে, বাংলা দ্বিতীয় পত্র থেকে তুমি দেখো সমাস খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, উপসর্গ খুবই ইম্পর্টেন্ট, সন্ধি খুবই ইম্পর্টেন্ট, কারক এবং বিভক্তি প্রশ্ন আসবেই, সমাস থেকে প্রশ্ন আসবেই, সন্ধি থেকে প্রশ্ন আসবেই, উপসর্গ থেকে প্রশ্ন আসবেই, কারক ও বিভক্তি থেকে প্রশ্ন আসবেই। তারপরে সমার্থক শব্দ,
চাঁদের সমার্থক শব্দ কোনটা, সূর্যের সমার্থক শব্দ কোনটা, পানির সমার্থক শব্দ কোনটা, সমুদ্রের সমার্থক শব্দ কোনটা, নদীর সমার্থক শব্দ কোনটা, পর্বতের সমার্থক শব্দ কোনটা, এগুলো আসবেই। না আসলে আমারে বইলো এখান থেকে যদি না আসে। তারপরে হচ্ছে এক কথায় প্রকাশ। 9-10-এ তোমাদের যে একটা চটি বই ছিল না, বাংলা গ্রামারের একটা ছোট্ট বই, ওই বইটা থেকে এক কথায় প্রকাশ বলে একটু একবার দেখবা। এগুলো থেকেই বারবার প্রশ্ন আসে। 9-10-এর বই বাংলা গ্রামারের জন্য 9-10-এর যে বইটা ছিল, ছোট্ট বইটা তোমরা 9-10-এ পড়তা, ওই গ্রামারের 9-10 বইটা পড়লেই হবে, আর কিছু লাগবে না। এবার চলে আসো, আমি একটা প্রশ্ন আউট করে দিচ্ছি, এটা নাম দিছি প্রশ্ন ফাঁস। কি দিছি? এটা নাম দিছি প্রশ্ন ফাঁস। এখান থেকে ইনশাল্লাহ আসবেই। সেই প্রশ্ন ফাঁস করে দিচ্ছি কোত্থেকে? নিত্য পুরুষবাচক শব্দ আর নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটা, আসবেই প্রশ্ন। নিচের কোনটা নিত্য পুরুষবাচক শব্দ, নিচের কোনটা নিত্য স্ত্রীবাচক শব্দ, আসবেই। যাও বলে দিলাম প্রশ্ন ফাঁস, ঠিক আছে? আসবেই, ধরে নাও। তারপরে আসো, ওই যে 9-10-এর মনে আছে বাংলা গ্রামার বইটাতে আমরা পড়ছিলাম তৎসম শব্দ কোনগুলা, দেশি শব্দ কোনগুলা, তারপর কিছু বিদেশি শব্দ আসে না, যে হরতাল কোন ভাষার শব্দ, পাউরুটি কোন ভাষার শব্দ, ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন কোন ভাষার শব্দ, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার নামাজ কোন ভাষার শব্দ, আছে না বিদেশি শব্দগুলা? এই শব্দগুলা তৎসম শব্দ কোনটা, দেশি শব্দ কোনটা, কোনটা কোন ভাষা থেকে আসছে, আসবেই পরীক্ষায়। তারপরে চলে আসো নত্য বিধান সত্য বিধান, ভাই বইয়ে 1 পেজ আছে, গ্রামার 9-10-এর গ্রামার বইটা দেখবে 1 থেকে 2 পেজ আছে, জাস্ট একবার করে দেখবা, আসবেই। নত্য বিধান কোন নিয়ম থেকে আসছে, সংস্কৃত থেকে বা তৎসম শব্দের বানান থেকে হচ্ছে বাংলায় আসছে, ঠিক আছে? নিচের কোনটা হচ্ছে সবসময় মূর্ধন্য হয়, নিচের কোন শব্দে স্বভাবতই হচ্ছে দন্ত মূর্ধন্য স হয়, মূর্ধন্য হয়, ঠিক আছে? এগুলো আসবেই পরীক্ষায়, বুঝছো? তারপরে আসো কিছু এক্সাম্পল, ধ্বনি বিপর্যয়ের এক্সাম্পল। রিক্সা, রিস্কা, এটা কিসের এক্সাম্পল? ধ্বনি বিপর্যয়ের এক্সাম্পল। অপিনিহিতি হচ্ছে পরের ইকার বা পরের উকার যদি আগে উচ্চারিত হয়, যেমন চারিকে অনেকে বলে চাইর, চারকে অনেকে চাইর বলে, ঠিক আছে? সাধুরে অনেকে বলে সাউদ। এইগুলো কিসের এক্সাম্পল? অপিনিহিতের এক্সাম্পল, পরীক্ষায় আসবে। সমীভবন, জন্ম, কান্না, এগুলা কিসের এক্সাম্পল? সমীভবনের এক্সাম্পল, দেখবা, ঠিক আছে? এগুলো বাংলা গ্রামার বইয়ে আছে, এইগুলোর এক্সাম্পল গুলা হচ্ছে পড়বা। এগুলো যদি মোটামুটি ভালো মতো হচ্ছে পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকে হচ্ছে তুমি বাংলা গ্রামার থেকে একটু প্রশ্ন কম আসে। 5টা নর্মালি নিয়ম হচ্ছে 5টা করে আসবে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 5টার বদলে 4টা 3টা এরকম করে আসলে আসে, বুঝতে পারছো? এইভাবে করে তোমার ফার্স্টে হচ্ছে সাজেশন। আচ্ছা, এখন আসো ছবিতে কিছু আরো কিছু এক্সক্লুসিভ কথা বলি, তারপরে আমরা ক্লাসে যাই। আমরা সলভ করাবো, ঠিক আছে? ছবি থেকে একদম সুন্দর করে ধরে ধরে প্রশ্ন সলভ করাবো এবং আশেপাশের জিনিসগুলো পড়াবো। তো তার আগে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ছবিতে টোটাল বাংলা 10 মার্কস, এর মধ্যে পাস কততে জানো? 3টা কারেক্ট করতে পারলেই তুমি পাস করবা। তাইলে 10 মার্ক তোমারে কারেক্ট করতে হবে কয়টা? এর মধ্যে তোমারে কারেক্ট করতে হবে হচ্ছে 3টা, ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে, হ্যাঁ, আমাদের একদম কাছের মসজিদে আজান দিচ্ছে। আমরা আজানের জন্য জাস্ট 1টা মিনিট একটু নীরবতা পালন করি, হ্যাঁ, একটু চুপ থাকি, আজানের জন্য একটা ছোট্ট ব্রেক নেই। আচ্ছা, আমরা তাহলে আবার শুরু করি।
দেখো, পাস মার্ক হচ্ছে, ছবিতে পাস মার্ক হলো, বাংলায় হচ্ছে 3। এখানে একটা ব্যাপার আছে, এখানে তোমার যে নেগেটিভ মার্কিং আছে সেই নেগেটিভ মার্কিং হচ্ছে মোট মার্ক থেকে কাটবে। অর্থাৎ এখানে একটা ছোট্ট জিনিস হচ্ছে, তুমি যদি 10টার মধ্যে, এত কিছু চিন্তা না করে এটা চিন্তা করো, 10টার মধ্যে তুমি যদি 3টা বাংলা কারেক্ট করে আসতে পারো তুমি পাস। ঠিক আছে, 10টার মধ্যে 3টা যদি বাংলা কারেক্ট করে আসতে পারো তুমি পাস। সেম জিনিসটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে। ইংরেজিটা আমি একটু এখানে বলে রাখি, 15টা ইংরেজি প্রশ্নের মধ্যে তুমি যদি ভাই 4টা কারেক্ট করে আসতে পারো তুমি পাস। কারণ এখানে স্পষ্ট করে সার্কুলারে বলা আছে যে তোমার বাংলা ইংলিশে হচ্ছে 3 বা 4, বাংলাতে 3, ইংলিশে 4 পেলেই তুমি পাস। আর এখানে নেগেটিভ মার্কিংটা মোট মার্কস থেকে কাটবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি, এই 3টা সাবজেক্ট প্লাস হচ্ছে মনে করো তুমি বাংলা ইংলিশ, সবগুলো অ্যান্সার করে ধরো তুমি 100তে যা পাবা ওইখান থেকে নেগেটিভ মার্কিংটা মোট মার্কস থেকে কাটবে। অর্থাৎ তুমি বাংলায় ধরো 7টা ভুল দাগাইছো, কথার কথা, 10টার মধ্যে ধরো তোমার 3টা হয়েছে, 7টা ভুল হয়েছে, কোনো সমস্যা নাই। যেই 7টা ভুল হয়েছে ওই নেগেটিভ মার্কিংটা তোমার মোট মার্ক থেকে কাটবে, তোমার বাংলার মার্কস থেকে কাটবে না। এই জন্য 3টা কারেক্ট করতে পারলেই তুমি পাস। সেম জিনিসটা ইংলিশে, ধরো তুমি 15টার মধ্যে তোমার 4টা হয়েছে, 11টা ভুল, তাহলে 4টা হয়েছে মানে তুমি ইংলিশে পাস। আর যে 11টা ভুল হইলো সেটার জন্য যে নেগেটিভ মার্ক সেটা মোট মার্কস থেকে কাটবে, মোট 100 মার্কস থেকে হচ্ছে কাটবে, বুঝছো? এটা হচ্ছে সুবিধা। এই জন্য বাংলা ইংলিশ 3টা কোনো মতে কারেক্ট করতে পারলে বাংলা, আর ইংলিশে 4টা কারেক্ট করতে পারলেই ভাই তুমি পাস। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আমাদের এই ক্লাসটা করলে 10এ 10ই তুমি পাবা। ঠিক আছে, এবার চলে আসো, তাইলে আমরা সাজেশন মোটামুটি দিলাম। এবার আসো আমরা একটু কি বলে প্রশ্ন সলভ করতে করতে তোমাদেরকে হচ্ছে এই আশেপাশে টপিকগুলো আরো পড়াই। দেখো, প্রথমেই আসো, কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগদান করেন? এই কয়েকটা প্রশ্ন হচ্ছে তোমাদের জাদিদ ভাইয়া হচ্ছে দেখাবে। ঠিক আছে, জাদিদ কয়েকটা দেখাবে, তারপর আমি আবার দেখাবো। আচ্ছা, তো ভাই হচ্ছে সাজেশন দিল, তো সাজেশন গুলো অবশ্যই ফলো করবা, মোটামুটি এগুলো থেকে পরীক্ষাতে আসে। আচ্ছা, ওকে, কথা না বাড়াই, তাহলে কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগদান করেন? ওকে, তাহলে এর প্রশ্নের আনসার হচ্ছে 1917 সাল। ওকে, তাহলে কাজী নজরুল ইসলাম 1917 সালে তোমার হচ্ছে 49 নং, ঠিক আছে, 49, 49 নং তোমার হচ্ছে বাঙালি পল্টন যেটা, ঠিক আছে, 49 নং বাঙালি পল্টনে যোগদান করেন। ঠিক আছে, 49 নং বাঙালি পল্টনে যোগদান করেন। এবং এটা ছিল মেনলি করাচিতে, বুঝছো? এটা মেনলি ছিল হচ্ছে করাচিতে। তাহলে আমাদের ইনফরমেশন গুলো কি হলো, যে কাজী নজরুল ইসলাম 1917 সালে 49 নং বাঙালি পল্টনে যোগদান করেন, এবং এটার অবস্থান ছিল হচ্ছে মেনলি করাচিতে, করাচিতে। ঠিক আছে, এবং এটা তোমার হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের একটা সময় ছিল, প্রথম বিশ্বযুদ্ধের সময় ছিল, তিনি 49 নং বাঙালি পল্টনে যোগদান করেন। ওকে, তারপর আসো, তারপরে প্রশ্ন খেয়াল করো, রেইনকোটের মূল মালিক কে ছিলেন? দেখো, রেইনকোট থেকে প্রশ্ন আসছে, তো তোমার শর্ট সিলেবাসে যে গদ্য বা পদ্যগুলো আছে সেখান থেকে তোমার ইম্পর্টেন্ট যে এমসিকিউ হইতে পারে, যেগুলো তোমরা পড়ছো ওগুলা কিন্তু দেখবা, ওগুলো আসবে পরীক্ষাতে। আচ্ছা, রেইনকোটের মূল মালিক কে ছিল? দেখো, রেইনকোটের মূল মালিক ছিল হচ্ছে নুরুল হুদার শ্যালক মিন্টুর। হ্যাঁ, মিন্টু তো রেইনকোটটা পরেছিল, তাহলে অনেকের মনে হতে পারে যে মিন্টু, সরি, নুরুল হুদা হচ্ছে তোমার রেইনকোটটা পরেছিল। তাহলে নুরুল হুদা যদি রেইনকোটটা পরে থাকে তাহলে অনেকের মনে হতে পারে যে নুরুল হুদা হচ্ছে তোমার মেইন এটার মালিক, কিন্তু এটার মূল মালিক হচ্ছে মিন্টু। যারা পড়ছো মানে গদ্যটা তারা বুঝতে পারবা ক্লিয়ারলি। ওকে, তারপরে চলো। আচ্ছা, অরফিয়াস কোন পুরাণের চরিত্র? আচ্ছা, তাহলে এখানে আনসার হচ্ছে অরফিয়াস গ্রিক পুরাণের চরিত্র। তাহলে অরফিয়াস আসলে কেন বিখ্যাত ছিল? অরফিয়াস বিখ্যাত ছিল হচ্ছে তার গায়ক বা হচ্ছে তার গান গাওয়ার যে প্রতিভা সেটার জন্য। ওকে, এবং অরফিয়াসের পিতার নাম যদি আমরা বলি গ্রিক পুরাণ মতে, তার পিতার নাম ছিল হচ্ছে অ্যাপোলো। আচ্ছা, এবং তার মায়ের নাম কি ছিল? তার মায়ের নাম ছিল হচ্ছে মিউজ, মিউজ ক্যালিপো। আচ্ছা, এখন মিউজ জিনিসটা কি আসলে? মিউজ হচ্ছে মেইনলি গ্রিক পুরাণ মতে 9জন দেবী ছিল, যারা মেইনলি হচ্ছে তোমার সাহিত্য, ঠিক আছে, বা হচ্ছে তোমার সঙ্গীত, এদের দেবী 9জন ছিল। এদের ভিতরে একজন হচ্ছে মিউজ ক্যালিপো। এই 9জন দেবীদেরকে মিউজ বলা হয়তো মেইনলি, এর ভিতরে একজন হচ্ছে মিউজ ক্যালিপো। হ্যাঁ, মিউজ ক্যালিপো।
তাহলে অ্যাপোলো হচ্ছে একজন গ্রিক পুরাণ মতে একজন দেবতা। মেইনলি উনি ছিলেন হচ্ছে তোমার আলো বা সূর্য বা চিকিৎসা শাস্ত্র বা শিকার, এদের দেবতা, অনেকগুলো সেক্টরে তিনি দেবতা ছিলেন। আর তার মা ছিল মিউজ ক্যালিপো। ওকে, আচ্ছা, তারপর আসো, তারপর হচ্ছে মৃগাঙ্ক কিসের প্রতিশব্দ? মৃগাঙ্ক মেইনলি হচ্ছে চন্দ্রের প্রতিশব্দ, চন্দ্র। তাহলে চন্দ্রের কিছু আলাদা প্রতিশব্দ আমাকে মনে রাখতে হবে, যেহেতু এটা পরীক্ষাতে আসছে। তাহলে একদম কমন যেটা, সেটা হচ্ছে চাঁদ, চাঁদ প্রতিশব্দ হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে তুমি দেখো বিদু, তাই না? বিদু তোমরা পড়ছো, বিদু প্রতিশব্দ হতে পারে। তারপরে শশাঙ্ক, শশাঙ্ক এটা প্রতিশব্দ হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে তুমি চিন্তা করো রজনীকান্ত, রজনীকান্ত একটা প্রতিশব্দ হতে পারে। তারপর হচ্ছে রজনী দিয়ে আরেকটা মনে রাখো, রজনীকর একটা প্রতিশব্দ হতে পারে। ঠিক আছে, তারপরে বিদু, আরেকটা মনে রাখো হচ্ছে ইন্দু, ইন্দু একটা প্রতিশব্দ হতে পারে। ওকে, তারপর হচ্ছে শশধর একটা প্রতিশব্দ হতে পারে। ঠিক আছে, এরকম অনেকগুলো প্রতিশব্দ আছে, মোটামুটি এগুলো তোমরা মনে রাখবা। তাহলে এখানে বলতে হচ্ছে মৃগাঙ্ক, মৃগাঙ্ক হচ্ছে মেইনলি চন্দ্র বা হচ্ছে চাঁদকে বোঝায়। তাহলে তার আরো কিছু প্রতিশব্দ আমাকে মনে রাখতে হবে, চাঁদ, বিদু, শশাঙ্ক, রজনীকান্ত, রজনীকর, ইন্দু, শশধর। ওকে, আচ্ছা, তারপরে চলো, তারপর হচ্ছে উপমিত কর্মদ্বারয় সমাসের উদাহরণ কোনটি? ওকে, তাহলে এখানে তোমাদের মেইন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে উপমান এবং হচ্ছে উপমিত কর্মদ্বারয় সমাসের পার্থক্যটা কোথায়। তো একটা জিনিস তুমি মনে রাখলে কিন্তু এদের দুইজনের মাঝখানে পার্থক্য করতে পারবা, সেটা হচ্ছে একটা সাধারণ গুণ। এটা কি আমি ব্যাখ্যা করতেছি, একটি সাধারণ গুণ, খুবই সহজ, মানে বাংলা ব্যাকরণ খুবই সহজ, তুমি যদি একটু বুঝতে পারো খুবই সহজ। দেখো, এখানে যদি আমি বলি অরুণ রাঙা, অরুণ মানে হচ্ছে সূর্য, রাঙা মানে হচ্ছে রঙিন বা হচ্ছে লাল। তাহলে অরুণ রাঙা বা হচ্ছে অরুণের মতো রাঙা, তাহলে সূর্যের মতো রঙিন বা সূর্যের মতো লাল। তাহলে তুমি খেয়াল করো এখানে কিন্তু একটা সাধারণ গুণ আছে, যে লাল বর্ণ, একটা সাধারণ বর্ণ আছে লাল বর্ণ। তাহলে এখানে একটা সাধারণ বর্ণ আছে বা সাধারণ গুণ আছে অরুণ রাঙার মাঝখানে। তারপর দেখো কুসুম কোমল, কুসুমের ন্যায় কোমল বা কুসুমের মতো কোমল আমি যদি বলি, সেক্ষেত্রে তুমি খেয়াল করো এখানে তুমি কোমলতা, একটা সাধারণ গুণ তুমি খুঁজে পাচ্ছ এখানে, কোমলতা। তারপর দেখো তুষার শুভ্র, যদি আমি বলি তুষারের ন্যায় শুভ্র, শুভ্র মানে হচ্ছে সাদা। তাহলে তুষার এবং হচ্ছে শুভ্র বা সাদা, এখানে মেনলি একটা গুণকে প্রকাশ করতেছে, একটা বিশেষণকে প্রকাশ করতেছে, সেটা হচ্ছে সাদা। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমি সাধারণ গুণ পাচ্ছি। বাট তুমি একটু খেয়াল করো এই জায়গায় বিড়াল তপস্বী, বিড়ালের ন্যায় তপস্বী বা বিড়ালের মতো তপস্বী, এখানে কি কোনো গুণ প্রকাশ পাচ্ছে? না, এটা একটা বাগধারা। বিড়াল তপস্বী, বিড়াল তপস্বী একটা বাগধারা। তাহলে বিড়াল তপস্বী বাগধারার অর্থ কি? বিড়াল তপস্বী বাগধারার অর্থ হচ্ছে ভণ্ড বা হচ্ছে কপট ব্যক্তি। ঠিক আছে, যেমন বিড়াল দেখবা মাঝে মাঝে হচ্ছে তপস্যা বা ধ্যানের মতো করে ভান ধরে, ও ওয়েট করে তার শিকারটা কোন দিকে যাচ্ছে এই জন্য। তো সে মনে হয় তাকে দেখে যে সে তপস্যা করতেছে, আসলে সে ভান ধরতেছে, কারণ সে ভণ্ড। তার মানে বিড়াল তপস্বী হচ্ছে একটা বাগধারা এবং সে হচ্ছে একটা ভণ্ড। ওকে, বাগধারার অর্থ। বাট বিড়ালের ন্যায় তপস্বী, এই কথাটা দ্বারা কোনো সাধারণ গুণ কিন্তু প্রকাশ পাচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের উপমিত কর্মধারয় সমাস। আর বাকি তিনটা তুমি খেয়াল করো, এই জায়গায় কিন্তু নির্দিষ্ট গুণ প্রকাশ পাচ্ছে বা ধর্ম প্রকাশ পাচ্ছে। তুষার শুভ্র, সাদা রং, একটা বর্ণ বিশেষণ প্রকাশ পাচ্ছে। কুসুম কোমল, কুসুমের মতো কোমল, তাহলে কোমল বা হচ্ছে কোমলতা, একটা ধর্ম প্রকাশ পাচ্ছে এই জায়গায়। তারপর হচ্ছে অরুণ রাঙা, অরুণের মতো রাঙা বা অরুণ বা সূর্যের মতো হচ্ছে রঙিন, একটা ধর্ম তুমি প্রকাশ পাচ্ছ, লাল বর্ণ। কিন্তু এই জায়গায় আমি পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে আমাদের উপমিত কর্মধারয় সমস্যা। ওকে, তারপর আসো, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো এটার আনসার তোমরা সবাই জানো, আমি জানি, এটা হচ্ছে সবুজ পত্র, তাই না? সবুজ পত্র। কিন্তু এখান থেকে যদি প্রশ্ন আসে যে সবুজ পত্র, এই যে আমার পত্রিকাটা, এটা সম্পাদক কে? এটা সম্পাদক হচ্ছে আমাদের সেই বিখ্যাত, দেখছো তোমরা এই ভুলটা করো এবং এই ভুলটা আমিও করছি। প্রথমকে, প্রমোদকে বলো হচ্ছে প্রথম, তাহলে এটা হবে প্রমোদ চৌধুরী। ঠিক আছে, কেউ প্রথম চৌধুরী লিখে দিও না। আচ্ছা, প্রমোদ চৌধুরী। ঠিক আছে, এবং এই প্রমোদ চৌধুরী তার একটা মানে স্পেশাল একটা
ইনফরমেশন তার সম্পর্কে আমাদের জানতে হয়, যে বাংলা গদ্যে যে চলিত রীতি সেটার প্রবর্তক বা সেটার প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করছেন কিন্তু আমাদের প্রমোদ চৌধুরী। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তককে বা চলিত রীতির প্রচলনে সব থেকে বেশি ভূমিকা রাখছেন কে, সেটা হচ্ছে আমাদের সেই প্রমোদ চৌধুরী। তার সম্পাদিত পত্রিকা হচ্ছে সবুজপত্র, এবং এই সবুজপত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত অপরিচিতা গল্পটি প্রকাশিত হয়। ওকে, আচ্ছা, তারপরে চলো, এই যে কলমা জানো মিয়া, একথা মজিদ কাকে জিজ্ঞেস করেছিল, তাহলে এইটাই আমাদের সেই বিখ্যাত লাল সালু উপন্যাস থেকে আসছে। ওকে, তো এটার যদি তুমি এটার পিছনের ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রি যদি তুমি চেক করো বইতে, খুব সুন্দর করে দেখতে পাবা যে মজিদ, হ্যাঁ, একজন ভণ্ড, মজিদ একজন ভণ্ড, এবং সে চায় যে তার গ্রামের মানুষজন তাকে ভয় পায়। তো সে যেহেতু ভণ্ড, সে ধর্মকে নিয়ে ব্যবসা করে, তাহলে ধর্মের কথা জিজ্ঞেস করে কারো মনে হচ্ছে যে ভয় ঢুকিয়ে দেওয়াটা তার একটা উদ্দেশ্য ছিল। ঠিক আছে, তো এই জন্য সে সাত সাত ছেলের বাপ, তাই না? সাত ছেলের বাপ, সাত ছেলের বাপ, তার নাম কি? তার নাম হচ্ছে দুদু মিয়া। ঠিক আছে, সাত ছেলের বাপ দুদু মিয়াকে সে প্রশ্ন করছে যে কলমা জানো মিয়া। স্বাভাবিক, সে গরিব মূর্খ মানুষ, সে নিজেই বলছে আমি গরিব মূর্খ মানুষ, সে জানে না, খিলখিল করে হাসতেছিল। তখন হচ্ছে যে এই হাসি দেখে হচ্ছে তাকে ধমক দেয়। ঠিক আছে, ধমক দেয়, খালেক ব্যাপারীও তাকে ধমক দিছিল। ঠিক আছে, এবং বলছিল যে কলমা জানোস না বেটা, জিজ্ঞেস করছিল। এবং সব থেকে মানে খারাপ লাগছে জিনিসটা পড়ে, যে দুদু মিয়া আর তার সাত ছেলের মাঝখানে এক ছেলে তার সাথে ছিল, সেও দেখি খিলখিল করে হাসতেছে। দেখছো, মানে এই সমাজের ছেলেগুলো কত পাজি হয়ে গেছে, নিউ জেনারেশন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি সাত ছেলের বাপ দুদু মিয়া, তাকে হচ্ছে মজিদ বলছে যে কলমা জানো মিয়া। আচ্ছা, তারপর দেখো নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়? তাহলে বীরাঙ্গনা কাব্য তো মাইকেল মধুসূদন দত্তের রচনা। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, কবি পরিচিতির মাঝখানে কে কোনটা লিখছে, কার কোনটা রচনা, এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে আমি বীরাঙ্গনা বলছি, হায় হায়, আমি বীরাঙ্গনা বলছি, এটা আমি জিকে ক্লাসে পড়েছিলাম, মুক্তিযুদ্ধের জিকে ক্লাসে এটা পড়েছিলাম। এটা হচ্ছে ডক্টর নীলিমা ইব্রাহিমের লেখা। ডক্টর নীলিমা ইব্রাহিম, আমি বীরাঙ্গনা বলছি। মেইনলি এটা হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা আর কি, মুক্তিযুদ্ধ ভিত্তিক বই। আমি বীরাঙ্গনা বলছি। এবং ডক্টর নীলিমা ইব্রাহিম কিন্তু বাংলা একাডেমির মহাপরিচালক ছিল, এটা মনে রাখতে পারো। ডক্টর নীলিমা ইব্রাহিম বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। ওকে, আর বাকি যেগুলা এগুলা তোমার মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য, মেঘনাদ বধ, বীরাঙ্গনা কাব্য, মেঘনাদ বধ কাব্য, একে কি বলে সভ্যতা। তো মোটামুটি এতটুকু মনে রাখলে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা প্রশ্ন তোমাদেরকে সলভ করে দিলাম, বাকি প্রশ্নগুলো হচ্ছে রাত ভাই সলভ করবে। ওকে, আচ্ছা, তো দেখো, তোমাদের জাদিদ ভাইয়া হচ্ছে খুব সুন্দর করে তো সবকিছু বলে দিছে। ঠিক আছে, তো খুব সুন্দর করে চলো আমরা পরের প্রশ্নগুলোতে হচ্ছে চলে যাই। নিত্য পুরুষবাচক শব্দের উদাহরণ কোনটি? আচ্ছা, আমি বলছিলাম যে ভাই নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ আসবেই, বলছিলাম না যে প্রশ্ন ফাঁস করে দিছি, যাও, আসবেই, সিইউতে আসবেই। ঠিক আছে, ওকে, তাহলে নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ বলতে বোঝাচ্ছে নিত্য মানে সব সময়। ঠিক আছে, তাহলে নিত্য শব্দের মানে হচ্ছে মোটামুটি সব সময়, অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে যে সব সময়ই এটা, মানে এটা সবসময় পুরুষবাচক, অর্থাৎ পুরুষরাই নর্মালি এটা হয়। ঠিক আছে, সব সময়। তাহলে নিত্য পুরুষবাচক শব্দের উদাহরণ আসলে এখানে এক্সাম্পল হচ্ছে কৃতদার। কৃতদার কি জানো? আচ্ছা, এটা একটু ভেঙে বলি। কৃত শব্দের মানে করা হয়েছে, কোন একটা কাজ করতে, করা সম্পন্ন করলে আমরা কি বলি? কাজটা হয়ে গেছে, কাজটা করা হয়েছে। করা হয়েছে যা, তাকে কৃত বলে বাংলা ভাষায়। তাহলে করা হয়েছে, কাজ করা হয়েছে, এটাকে কৃত। আর দার শব্দের মানে হচ্ছে নতুন কোনো দায়িত্ব, নতুন কোনো দায়িত্ব বা অধিকার পালন করা হয়েছে।
অর্থাৎ কৃতদার বলতে বোঝায় যে নতুন করে কোনো দায়িত্ব পালন করছে। অর্থাৎ পুরুষ মানুষ, দেখো এখন আমি তোমাকে ফানি ফানি ওয়েতেই বলি, তোমাদের রাহাত ভাই যখন বিয়ে করবে, বিয়ে করলে আমার উপর একটা নতুন দায়িত্ব পালন করতে হবে না, আমার বউরে দেখাশোনা করতে হবে না। এখানে দার বলতে আসলে দায়িত্ব বা অধিকার পালন বলতে বউয়ের দায়িত্ব পালন করা বোঝাচ্ছে। তাহলে কৃত মানে করা হয়েছে, আর দার মানে দায়িত্ব বা অধিকার পালন, অর্থাৎ যেই পুরুষ বউয়ের দায়িত্ব পালন করে, অর্থাৎ কৃতদার মানে যে বিবাহ করেছে, বিবাহ করে স্ত্রীর দায়িত্ব পালন করছে যে। তাহলে বলো, বিবাহ করে স্ত্রীর দায়িত্ব পালন করে সবসময় কে? একজন পুরুষ। এই জন্য কৃতদার হচ্ছে অলওয়েজ একটা পুরুষবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ। এটা এক কথাতেও আছে, যে পুরুষ বিয়ে করেছে তাকে কি বলে? কৃতদার। কৃত মানে করা হয়েছে, দার মানে দায়িত্ব, অর্থাৎ যেই পুরুষ স্ত্রীর দায়িত্ব পালন করে, অর্থাৎ স্ত্রীর অধিকারগুলোকে সে পালন, মানে স্ত্রীর অধিকারগুলোকে সে পূরণ করতেছে, এটাকে বলা হয় সেই পুরুষ আর কি, অর্থাৎ যে পুরুষ বিয়ে করেছে, কৃতদার। তাহলে এটা অলওয়েজ নিত্য পুরুষবাচক শব্দ। এখন আসো, পরীক্ষায় তো একটা আসছে, আরো তোমার 2-3টা শব্দ আসবে, আমি যা লিখে দিব সেখান থেকে আসবে। তাহলে বলো তো, কৃতদার মানে যদি বুঝো, তাহলে অকৃতদার মানে কি বলো তো? তাহলে যে পুরুষ বিয়ে করেনি তাকে বলা হয় অকৃতদার। বাংলা ভাষায় শব্দের প্রথমে অ মানে হচ্ছে না, শব্দের প্রথমে এই অ মানে হচ্ছে না। তাহলে যে পুরুষ বিয়ে করে নাই তাকে বলা হচ্ছে অকৃতদার। তাহলে কৃতদার, অকৃতদার, তারপরে হচ্ছে কবিরাজ, তারপরে তোমাদের বাংলা সেকেন্ড পেপার বইয়ে আছে ঢাকি, এগুলা সব হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। তাহলে নিত্য পুরুষবাচক শব্দ 4টা আছে। কৃতদার মানে যে পুরুষ বিয়ে করেছে, অকৃতদার অ মানে না, তাহলে যে পুরুষ বিয়ে করে নাই, তারপরে কবিরাজ, ঢাকি, এই 4টা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। ঠিক আছে, তাহলে নিত্য পুরুষবাচক শব্দ যদি পারো, তাহলে চলো আমরা একটু নিত্য স্ত্রীবাচক শব্দও দেখি, কারণ বলছি নিত্য পুরুষবাচক শব্দ আর নিত্য স্ত্রীবাচক শব্দ পরীক্ষায় আসবেই, পরীক্ষায় এগুলো আসবেই। তাহলে নিত্য স্ত্রীবাচক শব্দের এক্সাম্পলের মধ্যে আমাদের প্রথমেই পড়তে হবে হচ্ছে সৎমা। দেখো, সৎমা এটা অলওয়েজ কি? মেয়েই তো হয়, বাবা কখনো সৎমা হয়? আমার কথা বুঝছো, নিত্য স্ত্রীবাচক মানে এটা অলওয়েজ ফিমেল ভার্সন, এটা অলওয়েজ হচ্ছে ফেমিনিন জেন্ডার। তাইলে সৎমা অলওয়েজ একটা মেয়েই হবে। তারপরে সৎহবা, সৎহবা মানে বুঝো যেই নারীর স্বামী জীবিত, যেই নারীর স্বামী জীবিত, সধবা মানে যার স্বামী বেঁচে আছে, অর্থাৎ যেই মেয়ের স্বামী বেঁচে আছে তাকে সধবা বলে। তো এটা তো একটা মেয়েকেই বুঝাচ্ছে, তাহলে এগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ। তারপরে হচ্ছে বিধবা, বিধবা তো তোমরা সবাই জানো, বি মানে নাই, বি শব্দের মানে নাই, তার মানে যেই নারীর স্বামী বেঁচে নাই তাকে বিধবা বলে। যাই হোক, তাহলে বিধবাও কিন্তু কি? নিত্য স্ত্রীবাচক শব্দ। তারপরে হচ্ছে সতীন, সতীন ধরো আমি 4টা বিয়ে করছি, ঠিক আছে, তাহলে আমার এক বউ আরেক বউয়ের কি হবে? সতীন হবে। তাহলে এক বউ আরেক বউয়ের হচ্ছে সতীন, তাহলে বউ মানে মেয়েরাই হচ্ছে তোমার সতীন হয়। তারপরে হচ্ছে কুলটা। আচ্ছা, কুলটা শব্দের মানে হচ্ছে, কুল মানে হচ্ছে বংশ। দেখো, কুল শব্দের মানে হলো বংশ বা জাত বুঝায়, আর টা হচ্ছে এটা তুচ্ছ অর্থে প্রয়োগ করা হচ্ছে। তাহলে কুল মানে বংশ বা জাত, আর টা হচ্ছে তুচ্ছ অর্থে ব্যবহার করা হচ্ছে, তুই তুকারি করে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কুলটা মানে হচ্ছে যে বংশ বা যার কোনো জাত নাই, অসভ্য মেয়ে, এরকম টাইপের কাউকে বোঝানো হচ্ছে। আমার কথাটা কি বুঝছো? কুল মানে বংশ বা জাত, আর টা হচ্ছে অপমান করে বলা হচ্ছে বা তুচ্ছ অর্থে বলা হচ্ছে, অর্থাৎ যার, যেই মেয়ের কোনো বংশ বা জাত নাই, ঠিক আছে, বংশ থেকে বিচ্যুত হয়ে গেছে, বা ধরো অসভ্য মেয়ে আর কি, এরকম টাইপের মেয়েকে বলা হয় কুলটা। তাহলে এটা কি? নিত্য স্ত্রীবাচক শব্দ। তারপরে এও, আমি এগুলা লিখে দিচ্ছি কেন ভাই? এগুলা পরীক্ষায় আসবে ভাই, এতগুলা শব্দ কেন লিখে দিচ্ছে? এও, এও মানে হচ্ছে শাশুড়ি, শাশুড়ি তো সারা জীবন মেয়েই হবে, তাহলে এটা নিত্য স্ত্রীবাচক শব্দ। তারপরে হচ্ছে দাই, দাই মানে কি? ওই যে বাচ্চা প্রসবের সময় গ্রামে গঞ্জে দেখবা, ঠিক আছে, বাচ্চা প্রসবের সময় অনেক সময় ডাক্তারের কাছে না যে দাই দিয়ে হচ্ছে বাচ্চা ডেলিভারি করায়, দাই। তাহলে দাই হিসেবে সাধারণত মেয়েরাই কিন্তু থাকে, ঠিক আছে। তাহলে সৎমা, সধবা, বিধবা, সতীন, কুলটা, এও, দাই, এগুলো সব নিত্য স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে, আসবেই কিন্তু। ওকে, এবার আসো, পাথর এবার হঠাৎ নড়ে। লাল সালু উপন্যাসের এই বাক্যে আসলে পাথর বলতে আগে কনটেক্সটটা বুঝো। দেখো, পাথর এবার হঠাৎ নড়ে, এই পাথর বলতে আসলে মজিদকে বোঝানো হয়েছে। এখানে পাথর বলতে কাকে বোঝানো হয়েছে? মজিদকে বোঝানো হয়েছে। ব্যাপারটা হচ্ছে, মজিদের প্রথম বউয়ের নাম কি? মজিদের প্রথম বউয়ের নাম হচ্ছে তোমার
রহিমা। তো রহিমা কি করতেছিল, এক রাতে মজিদের পা টিপতেছিল, হাত পা টিপে দিচ্ছিল। তো মজিদ হচ্ছে একদম পাথরের মতো শক্ত হয়ে বসেছিল, বুঝছো? তা সেই পাথরের মতো শক্ত হয়ে বসে থাকা মজিদের হাত পা টিপে দিচ্ছিল হচ্ছে রহিমা। আর হাত পা টিপতে টিপতে রহিমা বলতেছিল যে পাশের গ্রামে নাকি কোনো একটা আরেকজন পীর আসছে যে নাকি মরা মানুষকে জীবিত করে ফেলতে পারে। তো এই জন্য মজিদ হচ্ছে এটা নিয়ে অনেক চিন্তায় ছিল। কারণ কেন চিন্তায় ছিল, দেখো মজিদ নিজে জানে, ও নিজে জানে যে আমি একজন ভণ্ড ভণ্ড পীর। তাইলে পাশের গ্রামে আরেকজন ভণ্ড পীর আসছে যে দাবি করছে মরা মানুষকে নাকি জীবিত করতে পারে। এখন মজিদ চিন্তা করছে এই ক্ষমতার কথা তো আমি আমি কখনো মানে বলি নাই। তাহলে পাশের গ্রামের পীর যেহেতু আমার থেকেও বড় বেশি ভণ্ডামি শুরু করছে, তাহলে তো মানুষ না পাছে আমারে ফালা ওই পীরের কাছে সব চলে যায়। আমার কথাটা কি বুঝছো? মজিদ ভাবতেছিল যে আমি নিজে ভণ্ড, আর ওই বেটা তো আমার থেকে বেশি ভণ্ড, ওই বেটা এসে দাবি করছে সে নাকি মরা মানুষকে জীবিত করতে পারে। আর গ্রামের সহজ সরল মানুষ তাই বিশ্বাস করতেছে, এবং সহজ সরল মানুষ সেটাই বিশ্বাস করে মনে করতেছে আরে মজিদ কিছুই পারে না, ওই বেটা হইছে আসল পীর, সে মরা মানুষকে জীবিত করতে পারে। বুঝতে পারতেছো? এইটাই মজিদের জন্য চিন্তা করতেছিল বিষণ্ণ মনে, যে মানুষ বিশ্বাস করা শুরু করছে। তো দেখা গেছে যে মানুষ বিশ্বাস করা শুরু করার কারণে আমার তো এখন আমার কেউ পীর মনে করবে না, ওই ব্যাটারে আরো বড় পীর মনে করবে। এই জন্য মজিদ তার মাজার ব্যবসা নিয়ে বেশ চিন্তিত ছিল। এই চিন্তিত থাকার কারণে সে একদম পাথরের মতো শক্ত হয়ে বসেছিল। ওই টাইমে হচ্ছে রহিমা তার পা টিপে দিচ্ছিল, এবং ওর নিজের যে বউ রহিমা, সেই রহিমা ওইটা বিশ্বাস করছে যে ওই পীর মনে হয় আসলেই মরা মানুষকে জীবিত করতে পারে। তো এই কথাটা যখন রহিমা বলছে যে শুনছেননি ওই ওই গ্রামের পীর নাকি মরা মানুষকে জীবিত করতে পারে, তখন মজিদ নড়ে চড়ে বসছে, অর্থাৎ পাথর নড়ে উঠছে। বুঝছো? চিন্তা থেকে ও বাস্তব জীবনে এসে একটু নড়াচড়া দিয়ে বসছে। এটাই হচ্ছে এই জন্য পাথর বলতে মজিদকে বোঝানো হয়েছে। কনটেক্সট বুঝো, কনটেক্সট বুঝলে যে কোনো পড়া, এটা হোক বাংলা, হোক বায়োলজি, হোক কেমিস্ট্রি, হোক ফিজিক্স, ম্যাথ, ইজি। ওকে, এবার চলে আসো কোনটি ভুল। আচ্ছা দেখো, এটা সন্ধি থেকে আসছে, বলছিলাম ভাই সন্ধি থেকে তোমার আসবেই। দেখো, তৎ যোগ রূপ, তদ্রূপ, ঠিক আছে। ষট যোগ যন্ত্র, ষড়যন্ত্র। খি যোগ অল, এটা প্রকৃতি প্রত্যয় থেকে আসছে, এই পার্টটা প্রকৃতি প্রত্যয় থেকে আসছে। খি যোগ অল, ক্ষয়, ঠিক আছে। এই তিনটা ঠিক আছে, কিন্তু এখানে ভুল। কারা যোগ আগার, কারাগার। কারাগারের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে কারা যোগ আগার, বুঝছো? কারা যোগ আগার, কারাগার, তাহলে এটা ভুল, এটা সঠিক না। 18 বছর বয়স কবিতায় 18 শব্দটি হচ্ছে 9 বার ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এটা আমাদের সময় যখন নটরডেমে পড়তাম, আমাদের সময় একটা কুইজের প্রশ্ন আসছিল, 18 বছর বয়স কবিতায় 18 শব্দটা কতবার ব্যবহার করা হয়েছে? 9 বার। তবে হেডলাইন সহ, কবিতার নাম সহ চিন্তা করলে 10 বার, বুঝছো? তাহলে 18 বছর বয়স কবিতায় 18 শব্দটা 9 বার ব্যবহৃত হয়েছে। আর কবিতার লাইন, কবিতার নাম সহ যদি আসে, যে কবিতার নাম সহ, কবিতার নামের মধ্যেও কিন্তু একটা 18 আছে, তাহলে কবিতার নাম সহ কয়বার ব্যবহার করা হয়েছে? 10 বার। আর এমনি ব্যবহার করা হয়েছে 9 বার, ঠিক আছে। এবং এটা কার লেখা বলতো? সুকান্ত ভট্টাচার্যের লেখা। সুকান্ত ভট্টাচার্য মাত্র কত বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল? এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলাই কিন্তু পরীক্ষায় আসে। বলছি না যে কবি পরিচিতি, লেখক পরিচিতি, শর্ট সিলেবাস, এগুলো ভালো মতো পড়তে হবে। সুকান্ত ভট্টাচার্য, তিনি হচ্ছে মাত্র 21 বছর বেঁচে ছিলেন। সুকান্ত ভট্টাচার্য হচ্ছে মাত্র 21 বছর বেঁচে ছিলেন, ঠিক আছে। আশেপাশের টপিকগুলো একটু তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, এরপরে চলে আসো। যত চাও তত লও তরণী পরে, সোনার তরী কবিতা এর পরের পংক্তি হচ্ছে আর আছে আর নাই, যা ছিল দিয়েছি ভরে। তাহলে যত চাও তত লও তরণী পরে, এই কবিতার পরের লাইন হচ্ছে আর আছে আর নাই, দিয়েছি ভরে। এটাই হচ্ছে কাহিনী। এটার মানেটা কি আসলে? এটার মানেটা হচ্ছে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যে একজন কৃষক ধান চাষ করতেছে, হঠাৎ করে মনে করো যে চাষাবাদের একদম শেষের দিকে এসে ঝড় বৃষ্টি হয়েছে, সে তখন তার ক্ষেতের ফসল বাঁচানোর জন্য সমস্ত ধান কেটে একজন মাঝি আসছে নৌকায়, সেই নৌকার মাঝিকে দিয়ে দিছে। তো মাঝি জিজ্ঞেস করছে আর আছে, মানে আর কোনো ধান অবশিষ্ট আছে? সে বলছে আর আছে। সে উত্তর দিছে আর নাই, যা ছিল দিয়েছি ভরে, মানে যা ছিল তোমার নৌকা ভরে দিয়ে দিছি ধান, আর নাই। এটা আসলে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। রূপক অর্থে বলতে এখানে কৃষকের জায়গায় তুমি নিজেকে কল্পনা করো, আর ঝড় বৃষ্টির জায়গায় তুমি মৃত্যুকে কল্পনা করো। অর্থাৎ তোমার যখন মৃত্যু আসবে, তুমি নিজে নৌকায় যেতে পারবা না, এখানে ধানগুলাকে তুমি কর্ম হিসেবে চিন্তা করো, তোমার কর্মগুলাই পরকালে হচ্ছে যাবে। এটাই বোঝানো হয়েছে, যে এত বেশি ধান ছিল তার, ঠিক আছে। আর আছে, সে বলছে আর নাই, যা ছিল দিয়েছি ভরে, এবং এমন বেশি নৌকা ভরে দিছে তার উঠার আর জায়গা নাই। অর্থাৎ এটা রূপক অর্থে চিন্তা করো, যে আমাদের যখন এরকম ঝড় বৃষ্টিকে তুমি মৃত্যুর সাথে তুলনা করো,
কৃষকের জায়গায় তুমি নিজেকে কল্পনা করো, আর ধানের জায়গায় তুমি তোমার কৃত কাজগুলাকে কল্পনা করো। অর্থাৎ যখন আমাদের মৃত্যুর সময় উপস্থিত হবে, আমরা নিজেরা যেতে পারবো না, যাবে কোন জিনিসটা? আমাদের সৎকর্মগুলা হচ্ছে যাবে। এটাই বোঝানো হয়েছে এখানে। ধান হচ্ছে কৃত কাজ, যে কৃত কাজ যা যা করছি সব দিয়ে দিছি, আমার নিজের নৌকায় উঠার আর জায়গা নেই, অর্থাৎ আমি যেতে পারতেছি না, আমার কাজগুলাই পরকালে যাচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার বোঝানো হয়েছে সোনার তরী কবিতায়। বুঝতে পারছো? ওকে। ফেব্রুয়ারি 1969 কবিতায় শামসুর রহমান বর্ণমালাকে কিসের প্রতীক হিসেবে তুলনা করেছে? নক্ষত্র। বারবার বলছি, এই জন্য বলছি শর্ট সিলেবাসে যত কবিতা আছে, কবিতার লাইনগুলো অবশ্যই একবার করে দেখবা। আমি আবারও বলে দিচ্ছি, কবিতার লাইন দেখো, এই যে এটাও কবিতার লাইন থেকে আসছে, এর পরের লাইন কোনটা এটাও দেখো। কবিতার লাইন জানা থাকলে তুমি কবিতার মধ্যেই আছে যে বর্ণমালাকে নক্ষত্রের প্রতীক হিসেবে তিনি উল্লেখ করেছেন। তাহলে অবশ্যই শর্ট সিলেবাসের যত কবিতা আছে ভাই, কবিতার লাইনগুলো একবার দেখে যাও। না দেখে গেলে কিন্তু মিস করবা, ছবিতে কিন্তু পারবা না। এখন দেখে মনে হচ্ছে অনেক সহজ, এগুলো তো প্রশ্ন আসছে আমি সলভ করায় দিচ্ছি, বাট তুমি যদি কবিতার লাইন না দেখো তুমি কিন্তু পারবা না, হতাশ হয়ে যাবা। ইস, রাহাত ভাই বলছিল কবিতার লাইনগুলো একবার দেখে যাওয়ার জন্য, আফসোস করবা। তো শর্ট সিলেবাসের কবিতার লাইনগুলো অবশ্যই দেখবা। এবার আসো, ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরষ অনেক অনেক ভালো। এই যে দেখছো আমার পথ শীর্ষক রচনার এই বাক্যের শূন্যস্থান, অহংকারের পৌরষ অনেক অনেক ভালো। আচ্ছা, মন্দ নয় হে খাঁটি সোনা বটে, এটা ওই যে অপরিচিতাকে যখন প্রথম দেখতে গেছে, মানে অর্থাৎ কল্যাণী আর কি, ঠিক আছে, কল্যাণীকে যখন প্রথম দেখতে গেছে বিনুদা দেখে আইসা তোমার বলতেছে যে, জিজ্ঞেস করছে আর কি, ঠিক আছে, যে আইসা নায়ককে, অপরিচিতা গল্পের নায়ককে আইসা বলতেছে, মেন নায়ক বলতে আসলে মূল চরিত্র আর কি, যা ওকে আইসা বলতেছে যে মেয়ে তো একখান দেখছি, মন্দ নয় হে একদম খাঁটি সোনা। বুঝতে পারছো? মানে খুব সুন্দর সুশ্রী, খুব ভালো মেয়ে, এরকম অর্থে বোঝানো হয়েছে। বুঝতে পারছো? তাহলে অপরিচিতা গল্পে অনুপমের মামা, ঠিক আছে, মানে সরি অনুপমের মামা, মানে অনুপমের কি বলতেছি, বিনুদা যখন দেখে আসছে, ওই বিনুদা দেখা তোমার হচ্ছে আয়শা অনুপমকে বলতেছে, মেয়ে একখান দেখছি, কল্যাণীর কথা বলতেছে, মন্দ নয় হে খাঁটি সোনা বটে। তাহলে এটা কে বলছে? বিনুদা বলছে, ঠিক আছে, বিনুদাদা। ওকে, এবার আসো, সুধী শব্দের সু অংশের নাম। আচ্ছা, তাহলে সুধী শব্দের সু অংশের নাম। আচ্ছা দেখো, শব্দের প্রথমে যেই জিনিসটা থাকে, ঠিক আছে, বাংলা গ্রামারে শব্দের প্রথমে যদি কোনো জিনিস থাকে, এটা হচ্ছে উপসর্গ, ঠিক আছে, শব্দের প্রথমে যেটা থাকে সেটাকে কি বলা হয়? উপসর্গ। তাহলে সুধী শব্দের সু অংশের নাম হচ্ছে উপসর্গ, ঠিক আছে। এই উপসর্গ থেকে আমি তোমাকে একটু এক্সট্রা জিনিস হচ্ছে তোমাকে বলি। খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা। ভাই এগুলো কিন্তু একটু পড়তে হবে। খাঁটি বাংলা উপসর্গ কয়টা? এগুলো থেকে এক্সট্রা প্রশ্ন আসবে। তাহলে শব্দের প্রথমে যেটা থাকে বাংলা গ্রামারে সেটাকে উপসর্গ বলে। তাহলে খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা, ঠিক আছে। এবার আসো, তৎসম উপসর্গ কয়টা? তৎসম উপসর্গ হচ্ছে তোমার 20টা। পারো তো এগুলা নাকি? অ, অজ, অঘা, অনা, আ, আর, আন, আব, ইতি, উঙ্কত, কু, নি, পাতি, বিভর, রাম, স, সা, সুহা। ছোটবেলায় পড়ছিলাম খাঁটি বাংলা উপসর্গ, এই হচ্ছে 21টা, ঠিক আছে। অ, অজ, অঘা, অনা, তোমরা এটা পড়ছো। আ, আর, আন, আব, ইতি, উঙ্কত, কু, নি, পাতি, বিভর, রাম, স, সা, সুহা। এই যে সুধি, এটা হচ্ছে উপসর্গ, ঠিক আছে। আবার তৎসম উপসর্গ হচ্ছে 20টা, এটাও পড়ছো না? প্র, পরা, অপসম, নির্দূর, অধি, অভি, অপিয়তি, পরিপ্রতি, অব, অনু, উপ, উত, সু, বি, নি, আ, এই 20টা, ঠিক আছে। এর মধ্যে 4টা কমন আছে, ঠিক আছে, সু, বি, নি, আ। এই সু, বি, নি, আ, এই 4টা খাঁটি বাংলাতেও আছে, এই 4টা হচ্ছে তৎসম উপসর্গও আছে, ঠিক আছে। ওকে, তাহলে এগুলো তো পড়ছো। আর সাথে বিদেশি কিছু উপসর্গ আছে, আম, বাজে, লাশ, ঠিক আছে, খা, খয়ের, এগুলো হচ্ছে বিদেশি উপসর্গ, ফি, ঠিক আছে, এগুলো বিদেশি উপসর্গ। ওকে, তাহলে এগুলো একটু দেখতে হবে। এবং কোন উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে দেখবা। 9-10 গ্রামার বইটায় কোন উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে একবার করে দেখবা। এটা আসছিল, যেমন এক বছর প্রশ্ন আসছে সিইউতেই, 20-21-এ প্রশ্ন আসছে সুধীর। এই সুধীর শব্দে এই সু উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এই সুধীর শব্দের সু উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অ্যান্সার হচ্ছে আতিশয্য অর্থে। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আতিশয্য অর্থে। এগুলা বাংলা গ্রামার বইটাতে সুন্দর করে লেখা আছে।
তাহলে সুধীর শব্দের সু উপসর্গটা হচ্ছে আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কোন উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে বাংলা গ্রামার বই থেকে এক পেজ আছে, একটু একবার রিডিং দিবে, এগুলো আসে কিন্তু সিউতে আসছিল। আচ্ছা এবার আসো সিরাজউদ্দৌলা নাটক। তোমারে কি বলছিলাম, সিরাজউদ্দৌলা নাটকের কোন অঙ্কের কোন দৃশ্য কোথায় হয়েছে এবং কবে হয়েছে, এই দুইটা জিনিস, স্থান এবং সময়। কোন অঙ্কের কোন দৃশ্য কোথায় হয়েছে এবং কবে হয়েছে, এইটা আসবেই পরীক্ষায়, এটা ভালো মতো দেখে যাও কিন্তু। তাহলে দেখো সিরাজউদ্দৌলা নাটকের চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্য অনুষ্ঠিত হয়েছে 1757 সালের 2রা জুলাই। ঠিক আছে, আসবেই কিন্তু। ওকে, বাসব ত্রাসকে, আচ্ছা বাসব বলতে এখানে ইন্দ্রকে বোঝানো হয়েছে। আচ্ছা বাসব শব্দটা বলতে, বাসব বলতে আসলে এখানে ইন্দ্রকে বোঝানো হয়েছে। বাসব, বাসব শব্দের মানে হচ্ছে ইন্দ্র, আর ত্রাস মানে কি, ইন্দ্রের ত্রাস। মেঘনাদ, এখানে মেঘনাদ আসলে, ঠিক আছে, মেঘনাদ কিন্তু ইন্দ্রকে হচ্ছে পরাজিত করছে, এরকম একটা গল্প স্টোরি আছে, তোমরা একটু দেখবা। তো মেঘনাদ যেহেতু ইন্দ্রকে পরাজিত করছে, এই জন্য বলা হয়েছে যে দেবতা ইন্দ্র পর্যন্ত মেঘনাদকে দেখে ভয় পায়, ত্রাসে থাকে। বুঝতে পারছো? তাহলে বাসব বলতে দেবতা ইন্দ্রকে বোঝানো হয়েছে, আর মেঘনাদ হচ্ছে রামায়ণের কাহিনী অনুযায়ী সে দেবতা ইন্দ্রকে হচ্ছে পরাজিত করছে, অর্থাৎ ইন্দ্র তার কাছে পরাস্ত হয়েছে, অর্থাৎ ইন্দ্র মেঘনাদকে দেখে ভয় পায় বা ত্রাসে আছে। এই জন্য বাসব ত্রাস বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। বাসব মানে ইন্দ্র, আর ইন্দ্রের ত্রাস হচ্ছে মেঘনাদ, মেঘনাদ তাকে পরাজিত করছে এই জন্য। ঠিক আছে, ওকে। মেঘনাদ আসলে, ঠিক আছে উচ্চারণটা। আর বিভীষণ তো তার চাচার নাম ছিল, ঠিক আছে, রাবণ তো তার বাবার নাম, আর রাম তো তোমরা জানোই, রামায়ণে পড়ছো। আচ্ছা কোন বাক্যটি শুদ্ধ? দেখো এখানে কাহিনী হচ্ছে বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র, এটা ভুল। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হইলে ঠিক ছিল এটা। তিনি আমার বিরুদ্ধে সাক্ষী দিলেন হবে না, তিনি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন, তিনি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন, তাইলে ঠিক হইতো। আচ্ছা সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল। দেখো প্রথমে হচ্ছে সকল, এটা হচ্ছে বহুবচন, তাই না? সকল মানে কি অনেক মানুষরে বোঝায়, এটাও বহুবচন। আবার ছাত্রগণ, এটাও বহুবচন। বলো বাংলা গ্রামারে একসাথে দুইটা বহুবচন কখনো বসে না। একসাথে দুইটা বহুবচন বসলে ওইটারে কোন দোষ বলা হয়? বাহুল্য দোষ বলা হয়, বাহুল্য দোষ। দ্যাট মিন্স এখানে বাহুল্য দোষ হয়েছে। ঠিক আছে, সকল মানেও বহুবচন, অনেক মানুষকে বোঝায়। ছাত্রগণ মানেও বহুবচন, অনেক ছাত্রগুলারে বোঝাচ্ছে। তাহলে একই বাক্যে দুইবার বহুবচন ইউজ করলে সেটাকে বলা হয় বাহুল্য দোষ। সেটাকে বাংলা গ্রামার একটা সুন্দর নাম আছে, এটাকে বাহুল্য দোষ বলা হয়। তো বাহুল্য দোষ উপস্থিত, তার মানে এটাও সঠিক না, এটা ভুল। হয় এখানে হবে সকল, শুধু সকল থাকবে, নয়তো শুধু ছাত্রগণ থাকবে, দুইটা একসাথে থাকবে না, সকলও থাকবে আবার ছাত্রগণও থাকবে, হবে না। হয় অ্যান্সার হবে সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল, অথবা অ্যান্সার হবে ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল। দুইটা প্লুরাল বা দুইটা বহুবচন একসাথে থাকলে এটা বাহুল্য দোষ, এটা হবে না। তার মানে এটাও ভুল। একমাত্র সঠিক উত্তর হচ্ছে আসলে তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গেছেন। আচ্ছা আমি তোমাকে বলি, স মানে বাংলা গ্রামারে স শব্দের মানে হচ্ছে সহ, স্ত্রী মানে তো বুঝতেই পারতেছো স্ত্রী বা বউ, অর্থাৎ তিনি বউ সহ নিউ মার্কেটে গেছেন। স মানে সহ, স্ত্রী মানে তো বুঝতেছো স্ত্রী, অর্থাৎ তিনি তার স্ত্রী সহ নিউ মার্কেটে গিয়েছেন, বউ সহ নিউ মার্কেটে গিয়েছেন। তাহলে এটাই সঠিক। ওকে, উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটা? তোমাদের জাদিদ ভাইয়া খুব সুন্দর করে হচ্ছে বলছে উপমান কর্মধারয় এবং উপমিত কর্মধারয়, এই দুইটা একদম সহজ করে যদি বুঝতে চাও, একদম সহজ করে বুঝলে একটা কথা লেখো, আমি তোমাকে লিখে দিচ্ছি। এখানে একমাত্র পার্থক্য, মানে সবচেয়ে সহজে পার্থক্য করা যায় সাধারণ ধর্ম বা গুণবাচক। তাহলে সাধারণ ধর্ম বা গুণ, এটার যদি উল্লেখ থাকে, তাহলে সাধারণ ধর্ম বা গুণ যদি থাকে তাহলে সেটা হচ্ছে উপমান। সাধারণ ধর্ম বা গুণ থাকলে এটা উপমান, আর হচ্ছে লেখো কমা দিয়ে, না থাকলে উপমিত। না থাকলে কি? উপমিত। দেখো দেখো তুমি চিন্তা করো, সাধারণ ধর্ম বা গুণ বলতে ভাইয়া কি বুঝাচ্ছে, চল একটু দেখি। দেখো অরুণ রাঙা মানে কি? অরুণের ন্যায় রাঙা, রাঙা শব্দের মানে হচ্ছে রঙিন, বা এখানে লাল বুঝাচ্ছে। তাহলে অরুণের ন্যায় রাঙা, অরুণ মানে তো বুঝতেছো ভাই, অরুণ মানে সূর্য। ঠিক আছে, দেখো অরুণ মানে হচ্ছে সূর্য, রাঙা মানে এখানে রঙিন বা লাল বুঝাচ্ছে। ঠিক আছে, তাহলে রঙিন এটা একটা ধর্ম বা একটা গুণ না? রঙিন বা লাল এটা একটা ধর্ম বা একটা গুণ, তাহলে এখানে ধর্ম বা একটা গুণের উল্লেখ আছে, এই জন্য এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। ঠিক আছে, এবার আসো কুসুমের ন্যায় কোমল। দেখো কোমল, কোমল মানে কি? নরম, এটা একটা ধর্ম বা গুণ না?
যে কোমল একটা ধর্ম বা গুণের কথা উল্লেখ করতেছে, কোমল বা নরম, তাহলে এখানেও একটা ধর্ম বা গুণের উল্লেখ আছে। এই জন্য কুসুমের ন্যায় কোমল বা কুসুম কোমল, এটাও উপমান কর্মধারয় সমাস। এবার আসো পরের অপশনটা, তুষার শুভ্র। শুভ্র মানে সাদা, তাহলে তুষারের ন্যায় শুভ্র বা তুষারের ন্যায় সাদা, তুষার শুভ্র। তাহলে এই যে শুভ্র বা সাদা, এটাও কিন্তু একটা ধর্ম বা একটা গুণ, তাহলে এখানেও কিন্তু একটা সাধারণ ধর্ম বা একটা গুণের উল্লেখ আছে, তাহলে এটা উপমান কর্মধারয় সমাস। কিন্তু লাস্ট অপশনটা দেখো, বিড়াল তপস্বী। এটার ব্যাস বাক্য যদি মানে আমরা বের করি, বিড়ালের ন্যায় তপস্বী, ঠিক আছে, বিড়ালের ন্যায় তপস্বী। দেখো এখানে কিন্তু কোনো সাধারণ গুণ বা সাধারণ কোনো ধর্মের উল্লেখ নাই, এখানে কিন্তু কোথাও বলা নাই বিড়ালটা কি সাদা নাকি লাল নাকি কোমল নাকি, কিচ্ছু বলা নাই। শুধু এটার ব্যাস বাক্য হচ্ছে বিড়ালের ন্যায় তপস্বী। তপস্বী মানে যে তপস্যা করে, অর্থাৎ এখানে বিড়াল তপস্বী। দেখো এখানে কোনো সাধারণ গুণের উল্লেখ নাই, বিড়ালটা সাদা নাকি কালো নাকি লাল নাকি কোমল হাবিজাবি কিচ্ছু উল্লেখ নাই। এই জন্য এখানে সাধারণ গুণের উল্লেখ নাই। চোখ বন্ধ করে মনে রাখবা, সাধারণ গুণের উল্লেখ না থাকলে এটা অলওয়েজ উপমিত কর্মধারয় সমাস। তো এই জন্য অ্যান্সার হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। ঠিক আছে, ওকে, এইটুকু বুঝলেই তুমি সিইউতে একদম কোপায়া দিতে পারবা। আর বিড়াল তপস্বী শব্দটার মানে হচ্ছে ভণ্ড, অর্থাৎ বিড়াল, বিড়াল তপস্বী বলতে আসলে ভণ্ড ব্যক্তিকে বোঝায়। দেখো তপস্বী মানে কি, যিনি তপস্যা করে। ধরো তুমি তপস্যা করতে বসছো, তুমি সাধনা করতে বসছো, তুমি চোখ বন্ধ করে ধ্যানে বসছো। বিড়ালও এরকম চোখ বন্ধ করে ধ্যানে বসে, কিন্তু বিড়ালের উদ্দেশ্য ধ্যান করা না, বিড়ালের উদ্দেশ্য হচ্ছে চোখ বন্ধ করে পড়ে থাকবে, আশেপাশে কোনো শিকার যাবে, খপ করে শিকারটাকে হচ্ছে ধরে ফেলবে। তার মানে বিড়ালও তপস্বীদের মতোই চোখ বন্ধ করে ধ্যানে বসে, বাট ওর উদ্দেশ্য ধ্যান করা না। ও তোমারে দেখাচ্ছে ও ধ্যান করতেছে, বা ও শিকারকে দেখাচ্ছে ও ধ্যান করতেছে, আসলে ও ধ্যান করতেছে না। আশেপাশে যেই শিকার যাবে খপ করে ধরে ফেলবে। তার মানে দেখো ও দেখাচ্ছে একরকম, কাজ করতেছে আরেক রকম। ভণ্ড না? সেম। কিছু মানুষ থাকে তোমারে দেখাবে সে খুব সাধু পুরুষ, কিন্তু আসলে তার উদ্দেশ্য আরেকটা। এই জন্য ভণ্ড ব্যক্তিদেরকে বিড়াল তপস্বী বলা হয়। যে বিড়াল তপস্বীদের মতো বিড়ালও চোখ বন্ধ করে বসে থাকে, ওর আশেপাশে ইঁদুর গুলা মনে করে যে আরে বিড়াল মনে হয় মরে গেছে, বা বিড়াল মনে হয় চুপচাপ বসে আছে। আসলে ও চুপচাপ বসে না, ইঁদুর গুলারও দেখাচ্ছে যে আমি চুপ, কিন্তু যে ইঁদুর পাশ দিয়ে যাবে ঠিকই ধরবে। অর্থাৎ ইঁদুরে দেখাচ্ছে একরকম, করতেছে আরেক রকম, ভণ্ড ব্যক্তি। এই জন্য বিড়াল তপস্বীর বাগধারার অর্থ হচ্ছে ভণ্ড ব্যক্তি। তো তোমাদের আশেপাশেও কিন্তু অনেক বন্ধু বান্ধবের মধ্যে বিড়াল তপস্বী টাইপ লোক আছে, তোমারে বলবে যে আরে আমি কিচ্ছু পড়ি নাই, আমি সিউর জন্য সিউর স পড়ি নাই, কিচ্ছু পড়ি নাই। দেখবা রেজাল্ট দিবে, এগুলা দেখবা যে একদম টপ লেভেলের রেজাল্ট করে বসে আছে। এইগুলো হচ্ছে তোমার আশেপাশে সেই বিড়াল তপস্বী। তো বিড়াল তপস্বী বন্ধুদের থেকে সাবধানে থাকবা, পড়ালেখা করবা। এই জন্য বন্ধুদের কথা গায়ে লাগাও না। আমারও এরকম অনেক বিড়াল তপস্বী বন্ধু ছিল, ফোন টোন দিয়া বলতো যে দোস্ত আছে কিচ্ছু পড়ি নাই, চল একটু ঘুরি। বাট এইসব বিড়াল তপস্বীদের বিশ্বাস করবা না, নিজের কাজ ঠিক রাখবা। কোন বানানটি শুদ্ধ? বলছিলাম যে বানান থেকে হচ্ছে প্রশ্ন আসবেই, খুবই ইম্পর্টেন্ট। বাংলা গ্রামারে বানান থেকে তুমি একটা প্রশ্ন পাবাই পাবা, ঠিক আছে? তো এখানে একটু দেখো, জিবি, জিবি বানানটা হচ্ছে এরকম, জিবি, দুইটাই দীর্ঘিকার, ঠিক আছে? আর শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, যেই জলি বলো, এই জলি বানানটা হচ্ছে এরকম, রস্বইকার। তাহলে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি এটা রস্বইকার দিয়ে হবে, তো এইগুলা ভুল, ঠিক আছে? মৎস্যজীবী, ওই যে জীবী বানান ভুল, এখানে একমাত্র সঠিক বানান হচ্ছে বুদ্ধিজীবী, ঠিক আছে? ঠিক আছে, বানান থেকে কিন্তু প্রশ্ন আসবেই সিইউতে। রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? বলছিলাম না কোন লেখক পরিচিতি, কবি পরিচিতি খুব ভালো মতো পড়তে হবে। তাহলে অপরিচিতা গল্পটা হচ্ছে সবুজ পত্র পত্রিকায় হচ্ছে প্রকাশিত হয়েছে। যেই সবুজ পত্রটা হচ্ছে কি, প্রমথ চৌধুরী নাকি প্রথম চৌধুরী, বলো? প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকা, খুবই ইম্পর্টেন্ট। তাহলে সবুজ পত্র হচ্ছে তোমার প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকা। তাহলে প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে তোমার সবুজ পত্র পত্রিকা। বলতো এই পত্রিকার একটা বিশেষত্ব আছে, এই পত্রিকার মাধ্যমেই প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ এই পত্রিকার মাধ্যমেই বাংলা সাহিত্যে এই যে চলিত রীতি, আমরা যে চলিত ভাষায় কথা বলি, আমি ভাত খাবো, আগে মানুষ কি বলতো, আমি ভাত খাইবো, সাধু ভাষায় কথা বলতো। কাজটি কইরা লই, আগে এইভাবে কথা বলতো, কিন্তু এখন মানুষ বলে কাজটি করে নেই। এই যে চলিত রীতি, এই চলিত রীতির প্রবর্তক হচ্ছে এই প্রমথ চৌধুরী, এবং সেই প্রমথ চৌধুরীর এই সবুজ পত্র পত্রিকাটা বাংলা সাহিত্যের চলিত রীতি প্রবর্তনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক আছে, এক্সট্রা তথ্য বলে রাখলাম, এগুলো আসতে পারে। আর তোমরা কি একটা খেয়াল করতেছো যে সিইউতে কিন্তু প্রশ্ন রিপিট হয়? দেখো এটা 22-23 আসছে না, দেখো এটা সিইউ, দেখো এই সবুজ পত্রের এই জিনিসটা দেখো 22-23 আসছে, দেখো এই সেম প্রশ্ন, এই সেম প্রশ্ন, দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এই সেম প্রশ্ন,
এই সেম প্রশ্ন দেখো 23-24 আসছে, খেয়াল করছো? তাহলে দেখছো 22-23 আসছে, একই প্রশ্ন হচ্ছে তোমার 23-24 আসছে। এই জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রশ্ন রিপিট হয়। বিগত 5-6 বছরের যদি তুমি প্রশ্ন সলভ করো, প্রশ্ন ব্যাংক সলভ করো, তুমি 2-3টা প্রশ্ন কমন পেয়ে যাবা। আর আমি তো আবারও বলছি, পাস করতে 3টা পারলেই হবে। বাংলায় 10টার মধ্যে 3টা কারেক্ট করতে পারলেই তুমি পাস। তার মানে তুমি বিগত 5-6 বছরের যদি প্রশ্ন ব্যাংক সলভ করে যাও, আশা করা যায় যে প্রশ্ন রিপিট হয়, আশা করা যায় তুমি 2-3 হচ্ছে এখান থেকে পেয়ে যাবা। এই জন্য প্রশ্ন ব্যাংক কিন্তু সলভ করবা, সিইউতে প্রশ্ন রিপিট হয়। ঠিক আছে, ওকে আসো। যেভাবে বেড়ে উঠি কার আত্মজৈবনিক রচনা, এটা হচ্ছে কবি আল মাহমুদের। ঠিক আছে, কবি আল মাহমুদের হচ্ছে ছোটবেলায় হচ্ছে তিনি ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে হচ্ছে তিনি বেড়ে উঠেছিলেন। তার ওই এলাকার তার জীবন, তার শৈশবকাল নিয়ে তিনি খুব সুন্দর একটা আত্মজৈবনিক রচনা লিখেছেন। আচ্ছা, এবার চলে আসো মুসলিম সাহিত্য সমাজ। আচ্ছা, মুসলিম সাহিত্য সমাজ হচ্ছে 1926 সালে হচ্ছে গঠিত হয়। এই মুসলিম সাহিত্য সমাজের একটা বিখ্যাত পত্রিকা ছিল, এই মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক একটা বিখ্যাত পত্রিকা ছিল, এটা বিসিএসও আসে। তোমাদের রাহাত ভাই হচ্ছে 3বার বিসিএস এর প্রিলি পাস করছে। বিসিএস এর প্রিলি কিন্তু 5 লাখ পরীক্ষা দেয়, টিকে হচ্ছে মাত্র 10,000। এর মধ্যে আমি একজন ছিলাম, 3বার পাস করছি এই জিনিসটা, অর্থাৎ 3বার 44-এ পাস করছি, 45-এ পাস করছি, 46-এ পাস করছি। তো এইখানে বিসিএস এর জন্য এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। মুসলিম সাহিত্য সমাজ 1926 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই সাহিত্য সমাজ থেকে একটা পত্রিকা প্রকাশিত হয়, সেটা হচ্ছে শিখা পত্রিকা। খুবই ইম্পর্টেন্ট, আশেপাশের টপিকগুলো লিখে দিচ্ছি। এই মুসলিম সাহিত্য সমাজ হচ্ছে মূলত ওই পিছিয়ে পড়া হচ্ছে বাংলার মুসলমানদের জন্য একটা সমাজ তৈরি করছে, যেই সাহিত্য সমাজের টার্গেট ছিল হচ্ছে বাঙালি মুসলিমদেরকে হচ্ছে শিক্ষা দীক্ষার দিকে আগ্রহী করে তোলা। তোমরা তো জানো ইংরেজরা যখন এই দেশের হচ্ছে ক্ষমতা দখল করছে, এরপরে দেখা গেছে যে মুসলিমরা আস্তে আস্তে হচ্ছে তোমার কি বলে প্রশাসন থেকে আস্তে আস্তে দূরে সরে গেছে, মুসলিমদের পড়াশোনা শিক্ষা দীক্ষা একটু পিছিয়ে গেছে। তো পিছিয়ে পড়া মুসলিম সমাজকে শিক্ষা দীক্ষায় হচ্ছে সঠিক ট্র্যাকে ফিরানোর জন্য 1926 সালে হচ্ছে ঢাকা শহরে এই মুসলিম সাহিত্য সমাজ হচ্ছে প্রতিষ্ঠিত হয়, যাদের তত্ত্বাবধানে হচ্ছে শিখা পত্রিকা প্রকাশিত হয় আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে 2-3 জন লোকের নাম মনে রাখো। কাজী মোতাহার হোসেন, তোমরা নাম শুনছো। কাজী আব্দুল ওদুদ, ঠিক আছে, কাজী আব্দুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, এদের এখানে অবদান ছিল। আচ্ছা, কাজী নজরুল ইসলামকে কোন কবিতার জন্য কারাবরণ করতে হয়? আনন্দময়ীর আগমনে। এখানে আনন্দময়ী বলতে হচ্ছে ভারতবর্ষকে বোঝানো হয়েছে। তখন তো আসলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ঠিক আছে, এগুলা সবকিছু মিলে একটাই দেশ ছিল, যখন ব্রিটিশদের আন্ডারে ছিল, কলোনি হিসেবে একটাই ছিল। তো তখন আনন্দময়ী বলতে আসলে ভারতবর্ষকে বোঝানো হয়েছে, নিজের দেশকে বোঝানো হয়েছে। ঠিক আছে, আনন্দময়ীর আগমন এই কবিতায় হচ্ছে একটা দেশপ্রেমমূলক কবিতা এবং ব্রিটিশদের বিরুদ্ধে লেখা। এখানে বলা হয়েছে যে ভারতবর্ষ হচ্ছে তোমার যাতে ব্রিটিশদের বিরুদ্ধে হচ্ছে বিদ্রোহ করে, এরকম করে লেখা হয়েছিল। এই জন্য ব্রিটিশরা হচ্ছে তার ওই কবিতাটাকে হচ্ছে নিষিদ্ধ ঘোষণা করছে এবং এই কবিতা রচনার জন্য তাকে 1923 সালে, মোটামুটি 1923 সালের দিকে হচ্ছে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ব্রিটিশরা তাকে কারাগারে হচ্ছে প্রেরণ করেছে 1923 সালে এই কবিতার পাবলিশের জন্য। এবং এই কবিতাটা কোথায় প্রকাশিত হয়েছে? ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই ধূমকেতু পত্রিকাটা কে সম্পাদনা করতেন? কাজী নজরুল ইসলাম। জানো তো, ধূমকেতু পত্রিকায় হচ্ছে এই আনন্দময়ীর আগমনে এই কবিতাটা প্রথম প্রকাশিত হয়েছিল। এই জন্য পত্রিকাটাও বাজেয়াপ্ত করছে, কবিতাটাও নিষিদ্ধ করছে এবং তাকে 1923 সালে হচ্ছে কারাবরণ করতে হয়। ঠিক আছে, ওকে। শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস কোনটা? এখানে যা যা দেখতেছো, পল্লী সমাজ, শ্রীকান্ত, এগুলো শরৎচন্দ্রের লেখা। তবে পথের দাবি, এটা হচ্ছে শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস। এই পথের দাবি এই উপন্যাসের হচ্ছে চরিত্রের নাম ছিল সব্যসাচী। সব্যসাচী লোকটা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে, এখানে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব করেছিল এই উপন্যাসের গল্পটা আর কি। তাহলে পথের দাবির হচ্ছে কেন্দ্রীয় চরিত্রের নাম ছিলেন সব্যসাচী, সে ব্রিটিশদের বিরুদ্ধে হচ্ছে তোমার বিদ্রোহ করেছে। ঠিক আছে, তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে সব্যসাচী এই চরিত্রটা, এটা পথের দাবি, তার রাজনৈতিক উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর, এটা কে বলছে? বঙ্কিমচন্দ্র বলছে। সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। অবনতিকর মানে হচ্ছে ক্ষতিকর, অর্থাৎ বলছে মানে তুমি সাময়িক চিন্তা করে যদি সাহিত্য লেখো, এটা হয়তো সাময়িক জনপ্রিয়তা পাবে কিন্তু লং টার্মে এইটা থাকবে না। অর্থাৎ এখানে বঙ্কিমচন্দ্র বুঝাইছে যে সাহিত্য লিখলে এমন সাহিত্য লেখা উচিত যেটা দীর্ঘ সময় ধরে থাকবে, যুগ যুগান্তরে যেই সাহিত্যগুলো হচ্ছে মানুষকে অনুপ্রাণিত করবে। এমন কোনো সাহিত্য লেখা উচিত না যেটা আমি আজকে লিখলাম 1 বছর পরে আর এটা চলবে না, এরকম কিছু লেখা উচিত না। এরকম কিছু লিখলে এটা হচ্ছে লেখকের পক্ষে ক্ষতি হয়।
ক্ষতি হয়, অবনতিকর বা ক্ষতি হয়। ঠিক আছে, ওকে, এবার চলে আসো। কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনা দক্ষ হয়ে বসেছে। এটা হচ্ছে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা হলওয়েলকে উদ্দেশ্য করে বলছে। তাহলে উক্তিটা হচ্ছে সিরাজউদ্দৌলা, আর এখানে ঘুষখোর ডাক্তার বলতে কারে বোঝানো হয়েছে? হলওয়েলকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এই জন্যই বলছিলাম সিরাজউদ্দৌলা নাটক, অপরিচিতা গল্প, লাল সালু উপন্যাসের বিখ্যাত উক্তিগুলো আসবেই পরীক্ষায়, মিস নাই কোনো। প্রশ্ন ফাঁস করে দিলাম, এগুলো আসবে, এই জন্য একটু উক্তিগুলো একবার দেখো। সারা বছর যা পড়ছো একটু দাগায় দাগায় একটু দেখো, অন্তত প্রশ্ন সলভ করে যায় উক্তিগুলা থেকে, একটা না একটা কমন চলে আসবে। তারপরে বলছিলাম না রেইনকোট গল্পের চরিত্র, বলছিলাম না রেইনকোট গল্পের চরিত্রকে নুরুল হুদা। আরো দুই একটা চরিত্র লিখে দেই, পরীক্ষায় আসতে পারে। সারা জীবন যে নুরুল হুদাই আসবে তা তো না। রেইনকোট গল্পের আরেকটা চরিত্র ছিল হচ্ছে মিন্টু, আরেকটা চরিত্র ছিল, প্রিন্সিপালের নাম কি ছিল? ডক্টর আফাজ আহমেদ। ঠিক আছে, এই চরিত্রগুলার নামগুলা একটু আসবে কিন্তু। পিয়নের নাম কি ছিল? ইসাক মিয়া। ঠিক আছে, এই চরিত্রগুলো একবার করে দেখে যাও, নামগুলা, জাস্ট নামগুলা। নুরুল হুদা, দেখছো কত ক্লোজ অপশন দিছে, নুরুল করিম, নুরুল হক, নুরুল হুদা, নুরুদ্দিন। হঠাৎ করে কিন্তু বিপদে পড়ে যাবা, হঠাৎ করে। হ্যাঁ, ওকে, ভালো মতো পড়া না থাকলে। সনেট কাব্যাঙ্কিক কোনটা? আচ্ছা, সনেট, সনেটের আরেকটা নাম আছে। এই সনেটকে তোমার বলা হয় চতুর্দশপদী কবিতা। সনেটের আরেকটা নাম হচ্ছে, এটাকে চতুর্দশপদী কবিতা বলা হয়। চতুর্দশপদী কবিতা। বলো, চতুর্দশ মানে কি? 14। অর্থাৎ এই কবিতার টোটাল, চতুর্দশ মানে হচ্ছে 14, 14টা লাইন, আর ঠিক প্রত্যেকটা লাইনে 14টা করে অক্ষর থাকবে। বুঝতে পারছো? অর্থাৎ পুরো কবিতার লাইন থাকবে 14টা, আবার প্রত্যেকটা লাইনে ঠিক 14টা করে হচ্ছে অক্ষর থাকবে। চতুর্দশ মানে 14, অর্থাৎ এই কবিতার বৈশিষ্ট্যই হচ্ছে টোটাল কবিতার লাইন থাকবে 14টা, আবার প্রত্যেকটা লাইনে 14টা করে অক্ষর থাকবে। এর পারফেক্ট এক্সাম্পল হচ্ছে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ হচ্ছে মাইকেল মধুসূদনের রচিত একটা বিখ্যাত সনেট। দেখো, কপোতাক্ষ নদের প্রথম লাইনটা দেখো, শতত হে নদ। দেখো, তুমি এটা দেখলেই বুঝবা, শতত হে নদ, তুমি পড়ো মোর মনে। দেখো, প্রথম লাইনটা হচ্ছে শতত হে নদ, তুমি পড়ো মোর মনে, শতত তোমার কথা ভাবি এ বিরলে। যাই হোক, আমি প্রথম লাইনটা দিয়ে দেখাই। দেখো তো কয়টা অক্ষর আছে, দেখো 1 2 3 গুনো, 4 5 6 7 8 9 10 11 12 13 14। আকার ওকার বাদ দিয়ে, আকার ওকার বাদ দিয়ে চিন্তা করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। মিলছে? মিলবে। এটাই হচ্ছে বাংলা। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা মজার কথা বলি। আমি যখন 9-10-এ ছিলাম, বুঝছো, আমি বাংলা, আমাদের সময় বাংলা হচ্ছে তোমার, বাংলা সেকেন্ড পেপারে 50টা এমসিকিউ আসতো। বুঝছো, আমি আল্লাহর রহমতে বাংলা সেকেন্ড পেপারে অলমোস্ট প্রত্যেকবারই 50টা এমসিকিউ এর মধ্যে 50-এ 50ই পাইতাম। লোয়েস্ট ছিল আমার মনে হয় 49, আমার পুরো স্কুল লাইফে 9-10-এ 2 বছরে বাংলা গ্রামারে আমি লোয়েস্ট মনে হয় পাইছিলাম 49, একটা খালি ভুল গেছিল। ঠিক আছে, প্রায় সব টাইমে হচ্ছে আমার 50-এ 50টাই হইতো। তো বাংলা আমি খুবই, মানে নিজের ঢোল নিজে পিটাচ্ছি বলতে পারো, বাট বাংলা গ্রামার, বাংলা সাহিত্য, এগুলো আমি খুব ডিটেলসে পড়তাম, আমার কাছে খুব ভালো লাগতো। ভালো মানে 8-10টা ছেলের থেকে ভালোই পারতাম আর কি। টপার নিজের আমি জানি না, তোমরা তোমরা হয়তো জাজ করবা। তো এইভাবে তখন বুঝে বুঝে পড়তাম, খুব ভালো লাগতো। এই জন্য আমার আজকে পড়াইতে অ্যাকচুয়ালি জেনুইনলি ভালো লাগতেছে। ঠিক আছে, আমি বাংলা তো পড়াই না, বাট জেনুইনলি ভালো লাগতেছে তোমাদেরকে। তাহলে বুঝছো, 14টা লাইন, আর প্রত্যেকটা লাইনে এরকম 14টা করে অক্ষর, এটাকেই বলা হয় সনেট বা চতুর্দশপদী কবিতা বলি। তাহলে 14টা লাইন, 14টা অক্ষর। এর মধ্যে আবার ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে কি বুঝছো? পারবা। এই সনেটের এই রীতিনীতিটা ইতালীয় কবি পেত্রার্ক থেকে আসছে। ঠিক আছে, ইতালীয় কবি ছিল একজন পেত্রার্ক, তিনি পৃথিবীতে প্রথম সনেটের প্রচলন করছে। ওই সনেট থেকে অনুপ্রাণিত হয়ে মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় হচ্ছে তোমার চতুর্দশপদী কবিতা নিয়ে আসছে। অর্থাৎ সনেটের প্রবর্তক তাহলে কে? পুরা পৃথিবীতে প্রথম নিয়ে আসছে একজন ইতালীয় কবি পেত্রার্ক। ওই পেত্রার্কের সনেটের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতাবলী নামে সনেট নিয়ে আসছে। ঠিক আছে, ওকে। স্থাপিলা বিধুরে বিধি স্থানুল ললাটে, এটা হচ্ছে বিভীষণের প্রতি হচ্ছে তোমার মেঘনাদ। হ্যাঁ, ওই কবিতার একটা লাইন, স্থাপিলা বিধুরে বিধি স্থানুল ললাটে। আচ্ছা, বিধুরে মানে হচ্ছে দুঃখ, স্থাপিলা মানে কি? স্থাপন করে। আমি কনটেক্সটটা একটু বলি।
স্থাপিলা মানে হচ্ছে তোমার স্থাপন করে, বিধুরে মানে দুঃখ, বিধি বলতে হচ্ছে বিধাতা বা সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, স্থানু বলতে ঠিক আছে, স্থানু বলতে হচ্ছে হিন্দু ধর্মে স্থানু বলতে হচ্ছে শিবকে বোঝানো হয়, শিব। আর ললাট মানে তো বুঝোই কপাল, অর্থাৎ বুঝাইছে যে বিধাতা শিবের কপালে, বিধাতা শিব, শিব হচ্ছে হিন্দু ধর্মের একজন দেবতার নাম। ঠিক আছে, আমি একটু ভুলও বলতে পারি কারণ আমি হিন্দু ধর্মের লোক না। ঠিক আছে, এটা যদি কোনো কারণে ভুল বলে ফেলি আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা নিয়ে আবার কেউ মাইন্ড করো না যে ভাই উল্টাপাল্টা বলছে। ঠিক আছে, এটা আমি যতটুকু জানি আমার ইয়ের থেকে জাস্ট বলতেছি। বিধাতা মানে এটার এই লাইনটার মানে হচ্ছে বিধাতা ওই শিবের কপালে দুঃখ লিখে দিছে, কপালের মধ্যে দুঃখ লিখে দিছে, মানে সোজা কথা এটার মানে হচ্ছে মানে তোমারে দুঃখ তোমার কপালের মধ্যে লিখে দিছে যে ভাই তুই অভিশপ্ত, তুই দুঃখ, তুই সারা জীবন দুঃখে থাকবি, এরকম লিখে দিছে আর কি, এরকম কিছু বোঝানো হয়েছে। বুঝছো? ওকে, তাহলে এটা এই তো। তারপরে আসো কোন বাক্যটি হচ্ছে শুদ্ধ। আচ্ছা, ক্ষমতা একটি মহৎ গুণ হবে, মহান গুণ বলে কিছু নাই, মহৎ গুণ হবে। সব মাছগুলোর দাম কত পড়াইছেন একটু আগে, বাহুল্য দোষ। দেখো সব মানে কি অনেকগুলা, এটাও বহুবচন, আবার মাছগুলো এটাও বহুবচন। তাহলে পরপর দুইটা বহুবচন যদি একই বাক্যে থাকে, একই বাক্যে দুইটা বহুবচন থাকলে এটাকে বলা হয় বাহুল্য দোষ। তাহলে এটা বাহুল্য দোষে দুষ্ট, তাহলে এটাও হবে না, ভুল আছে। এখানেও মহৎ হবে, মহান গুণ হয় না। আমি সন্তোষ হইলাম, এটাও ভুল, আমি সন্তুষ্ট হইলাম হবে, সন্তোষ হইলাম হবে না। তাহলে এটা একমাত্র সঠিক হচ্ছে 10-এর লাঠি 1-এর বোঝা। দেখছো, তাহলে বাক্য শুদ্ধ কিন্তু পরীক্ষায় আসে। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান হচ্ছে, দেখছো কি বলছি, তাহলে কোন অঙ্কের কোন দৃশ্য কোথায় হয়েছে এবং কবে হয়েছে পরীক্ষায় আসবেই। তাহলে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, আর প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের স্থান হচ্ছে ফোর্ট উইলিয়াম জাহাজে। এটা একটু মনে রাখো, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটা শুরু হয়েছে ফোর্ট উইলিয়াম দুর্গতে, আর প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যটা হচ্ছে ফোর্ট উইলিয়াম জাহাজে হয়েছে। ঠিক আছে, ওকে। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না, এটা হচ্ছে কল্যাণীর ব্যাপারে বলা হয়েছে। কল্যাণীর ব্যাপারে মানে অপরিচিতা গল্প। তাহলে কার গল্প থেকে বাক্যটি সংকলিত? অপরিচিতা। অপরিচিতা কে লেখছে? রবীন্দ্রনাথ ঠাকুর লেখছে। দেখছো, বলছিলাম না অপরিচিতা গল্পের কিন্তু তোমার কি লাগবে, উক্তিগুলা আসে, লাল সালুর উক্তি আসে, সিরাজউদ্দৌলার উক্তি আসে, নাটকের কোন অঙ্ক কোথায় হইছে এগুলো আসে, কিন্তু কবে হইছে। রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিলেন। আচ্ছা, নুরুল দিন ইংরেজি 1783 সালে, 1783 সালে ইংরেজদের বিরুদ্ধে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নুরুল দিন একজন কৃষক নেতা ছিলেন, তিনি 1783 সালে ইংরেজদের বিরুদ্ধে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ইংরেজি 1783 সাল, এটাই হচ্ছে বাংলা সনের যদি কনভার্ট করে 1189 সন, এটা হচ্ছে বাংলা সন। বুঝছো, ইংরেজি 1783 সাল, এটাই বাংলাতে রূপান্তর করলে বাংলা হচ্ছে 1189 সন। তাহলে বাংলা 1189 সন মানেই ইংরেজি 1783 সাল। এগুলা বের করার নিয়ম কি? এগুলা বের করার নিয়ম হচ্ছে বাংলা সনের সাথে, আমি একটু বলে দিই, বাংলা সন থেকে তুমি সহজেই ইংরেজি সন বের করতে পারবা। কেমনে জানো? বাংলা সনের সাথে তুমি 594 যোগ করো, 594 যোগ করো, ইংরেজি সন চলে আসবে। তাহলে বাংলা 1189 এর সাথে তুমি 594 যোগ করো, দেখো তোমার মোটামুটি হচ্ছে 1783 সাল চলে আসবে ইংরেজি। ওকে, কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক নয়? আচ্ছা, সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক এখানে সবগুলোই তার নাটক। চাঁদের অমাবস্যা হচ্ছে তার রচিত উপন্যাস। চাঁদের অমাবস্যা এটা উপন্যাস, এটা নাটক না। ঠিক আছে, ওই যে বলছিলাম না লেখক পরিচিতি কবি পরিচিতি লাগবে। বলো সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে কেন এটা আসছে? কারণ লাল সালু উপন্যাস কে লিখছে? সৈয়দ ওয়ালিউল্লাহ। তো লাল সালু উপন্যাসে তুমি দেখবা লেখক পরিচিতি পড়বা, দেখবা লেখক পরিচিতি এগুলো সব বলা আছে। এই জন্য আমি বলছি কবি পরিচিতি, লেখক পরিচিতি, শর্ট সিলেবাস এবং হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক এবং হচ্ছে লাল সালু উপন্যাস পড়তে হবেই হবেই হবেই, না পড়লে এগুলা পারবা না। ভার্যা, ভার্যা বলতে আসলে স্ত্রীকে বোঝায়, যেটা আসলে এই মুহূর্তে আমার নাই। ঠিক আছে, বিয়ের পরে হবে, যাই হোক। তাহলে ভার্যা বলতে স্ত্রীকে বোঝায়, তাহলে স্ত্রী হচ্ছে কি? বিশেষ্য, বিশেষ্য, নাউন, নাউন, তাই না? ওয়াইফ, ওয়াইফ কি? নাউন। ভার্যা বলতে স্ত্রী মানে ওয়াইফ, ওয়াইফ মানে কি? নাউন, তাহলে নাউন বা বিশেষ্য। ঠিক আছে, তার মানে দেখছো কোনটা কোন ধরনের পদ, এগুলাও কিন্তু আসে। শিশু খেলা করে, এখানে খেলা কোন কারকে কোন বিভক্তি? দেখো শিশু খেলা করে, এখানে মেইন ক্রিয়া কোনটা? করে। ক্রিয়াকে তুমি প্রশ্ন করো শিশু কি করে, কি দিয়ে প্রশ্ন করো? দেখো ক্রিয়াকে তুমি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, যদি উত্তর পাও সেটাকে কি বলা হয়? কর্ম বলা হয় বা অবজেক্ট বলা হয় ইংলিশে, তাই না? আমরা পড়ছি
ইংলিশে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটাকে অবজেক্ট বলে, অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। তাহলে দেখো ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটাকে কর্ম বলে। তাহলে শিশু কি করে, প্রশ্ন করছে উত্তর পেয়ে গেছে, খেলা করে। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তার মানে খেলা হচ্ছে অবজেক্ট বা কর্ম। অবজেক্ট বা কর্ম, বাংলায় হচ্ছে কর্ম। তাহলে এটা কর্মকারক। আর খেলা, খেলার সাথে কিন্তু কোনো সরেও সরেয়া কিচ্ছু বসে নাই, খেলা মানে খেলাই। তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি, মানে কোনো বিভক্তি যোগ হয় নাই, খেলা মানে তো খেলাই। এর সাথে কি এক্সট্রা কোনো কিছু যোগ হয়েছে, অন্তস্থ এ অ তে এতে কে রে এরে দ্বারা দিয়ে কর্তৃক হতে থেকেছে এরকম কোনো কিছু কি অ্যাড হয়েছে, কোনো কিছু অ্যাড হয় নাই। তাহলে ডিরেক্ট খেলা আছে। তাহলে খেলা তার মানে এখানে কোনো বিভক্তি যোগ হয় নাই, তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি, কর্মে শূন্য বিভক্তি। তুমি এলে তবে আমি যাব, ঠিক আছে। দেখো তুমি এলে তবে আমি যাব, এখানে দুইটা ক্লজ আছে। দেখো দেখো আমি যাব এই পার্টটাকে তোমার ইংলিশ গ্রামার অনুযায়ী বলা হয় প্রিন্সিপাল ক্লজ। দেখো আমি যাব এটাকে তোমার বলা হয় প্রিন্সিপাল ক্লজ। ইংলিশ গ্রামার থেকে এই রুলস গুলো আসছে, এই জন্য আমি ইংলিশ গ্রামার থেকে পড়াই। এটাকে কেন প্রিন্সিপাল ক্লজ বলা হয়, কারণ দেখো যদি এই পার্টটা তুমি যদি বাদও দাও, ধরো এই পার্টটা তোমার এখানে নাই, এই পার্টটা তুমি যদি বাদও দাও, দেখো আমি যাব সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। আমি যাব বললে কি একটা সম্পূর্ণ বাক্য হয় না, তাহলে এইটুকু অংশ আলাদা করে বসলেও কিন্তু সম্পূর্ণ বাক্য নির্দেশ করে। এজন্য এইটুকু অংশ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এই অংশটা চিন্তা করো, তুমি এলে তবে, এইটুকু অংশ কিন্তু অসম্পূর্ণ বাক্য। দেখো আমি যদি এইটুকুকে বাদ দিয়ে চিন্তা করি, তুমি এলে তবে, তবে কি ভাইয়া, তবে কি, আমি তোমারে বললাম তুমি এলে তবে, তুমি বলবা ভাইয়া তবে তারপরে কি ভাইয়া কিছু একটা বলেন, তার মানে কি তুমি এলে তবে এই অংশটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে না, সম্পূর্ণ বাক্যকে সে কমপ্লিট করতেছে না। এই জন্য তুমি এলে তবে, যেহেতু এটা সম্পূর্ণ বাক্যকে কমপ্লিট করতে পারছে না, এই জন্য এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, বা বাংলায় বলা হয় আশ্রিত খণ্ডবাক্য। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ বা বাংলায় বলা হয় আশ্রিত খণ্ডবাক্য। বা এটাকে বলা হয় আশ্রিত খণ্ডবাক্য। মানে আমার কথাটা কি বুঝছো? তাহলে এবার আমারে বলো, ইংলিশ গ্রামার যদি ভালো মতো পারো, তোমার এটা পারা কথা, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ যদি সেন্টেন্সের মধ্যে থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সের বাংলা হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য তার মানে বাক্যটা জটিল শ্রেণীর। বুঝছো? ক্লিয়ার? আমি আবার বলি, ইটস ন্যানো রিক্যাপ টাইম। এইটুকু পার্টকে বাদ দিয়ে শুধু যদি তোমাকে বলি আমি যাব সম্পূর্ণ বাক্য প্রকাশ করতেছে, তাহলে আমি যাব এটা সম্পূর্ণ বাক্য প্রকাশ করতেছে দেখে এটা প্রধান খণ্ড বাক্য বা প্রিন্সিপাল ক্লজ। আর তুমি এলে তবে এই পার্টটা দেখো, আমি তোমারে বললাম তুমি এলে তবে, তুমি বললা ভাই এরপরে কি, কমপ্লিট করেন ভাইয়া সেন্টেন্সটা, তার মানে তুমি এলে তবে এটা কমপ্লিট সেন্টেন্স প্রকাশ করতেছে না, এই জন্য এটা সাবঅর্ডিনেট ক্লজ বা আশ্রিত খণ্ডবাক্য। আর আশ্রিত খণ্ডবাক্য আর প্রধান খণ্ডবাক্য যদি সেন্টেন্সে থাকে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। ঠিক আছে, এটা জটিল বাক্য। আর যৌগিক বাক্য কখন? যৌগিক বাক্য হচ্ছে দেখবা ও অথবা যদি, মানে সরি, ও সেন্টেন্সের মধ্যে যদি থাকে হচ্ছে ও অথবা কিন্তু, এগুলা থাকলে সেটা হচ্ছে যৌগিক বাক্য। আর সরল বাক্য হচ্ছে একটাই উদ্দেশ্য, একটাই বিধেয় বা একটাই ক্রিয়া থাকবে, এটা হচ্ছে সরল বাক্য। পারো এই জিনিসগুলা তোমরা। ওকে, সৈয়দ ওয়ালিউল্লাহর জন্মস্থান কোথায়? খুবই ইম্পর্টেন্ট। সৈয়দ ওয়ালিউল্লাহর পৈতৃক নিবাস ছিল হচ্ছে নোয়াখালীতে, তার পৈতৃক নিবাস। এটা একটু ইন্টারেস্টিং জিনিস, এটা তুমি দেখবা। তার পৈতৃক নিবাস ছিল নোয়াখালীতে, তবে তার জন্ম হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামে জন্ম, তবে তার পৈতৃক নিবাস ছিল হচ্ছে নোয়াখালীতে। লোক লোকান্তর কাব্যে কবির চেতনারূপ পাখির রং হচ্ছে সাদা। ওই যে বলছি কবিতার লাইন পড়তে হবে, তাইলেই হচ্ছে এগুলা পারবা। পথের রাজা, রাজপথ, রাজপথের ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা। ঠিক আছে, তুমি খেয়াল করো, পথের রাজা এটা হচ্ছে রাজপথ, তাহলে রাজপথ এই শব্দটার ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা। তো তৎপুরুষ সমাসের ক্ষেত্রে রাজা শব্দটা পরে থাকলে মাঝে মাঝে সেই রাজাটা আগে চলে আসে রাজ হিসেবে। আর দেখো পথের, পথের, পথের থেকে দেখো এর বিলুপ্ত হয়েছে, তুমি খেয়াল করো, পথের ছিল হচ্ছে পথের, এটা পরবর্তীতে হয়ে গেছে পথ। তাহলে পথের থেকে বলতো কোন জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে? এর,
এর যে অংশটা বিলুপ্ত হয়ে গেছে, দেখো পথের থেকে এর, এরটা মাইনাস হয়ে গেছে, এরটা মাইনাস হয়ে যাওয়ার কারণে দেখো পথের থেকে এর মাইনাস করো পথ, তাহলে এর র এর এটা কত নম্বর বিভক্তি? ষষ্ঠী বিভক্তি, অর্থাৎ এরা ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে, তাহলে ডেফিনেটলি তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে, তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাস মানে তৎপুরুষ সমাস। ক্রিস্টাল ক্লিয়ার? তৎপুরুষ সমাসে একমাত্র রাজা পরে থাকলে সেই রাজাটা সামনে রাজ হিসেবে বসে। আর পথের থেকে আসছে পথ, তাহলে এর, এর অংশটা বিলুপ্ত হয়ে গেছে, তাহলে এর বিলুপ্ত হয়ে গেছে, র এর, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। ঠিক আছে, তাহলে এর ষষ্ঠী বিভক্তি বিলুপ্ত হয়ে গেছে দেখে এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কবর কবিতার পঙ্ক্তি মানে লাইন, পঙ্ক্তি বলতে আসলে লাইন বোঝায়, বুঝছো? অনেকে কঠিন মনে করো, পঙ্ক্তি বলতে বোঝায় হচ্ছে ভাইয়া লাইন, লাইন 118টা লাইন। ঠিক আছে, এবার চলে আসো পাথার। পাথার শব্দের অর্থ কি? আমরা মাঝে মাঝে বলি না অকুল পাথার, অকুল পাথার, অকুল পাথার মানে কি? সমুদ্র। পাথার মানে হচ্ছে সমুদ্র। রাজমোহন ওয়াইফ কোন ধরনের রচনা? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস, বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাস, খুবই ইম্পর্টেন্ট। রাজমোহন ওয়াইফ, আমি যদি কিছু লিখতাম রাজ ওয়াইফ, তাহলে প্রথম উপন্যাস হইতো এটা। ঠিক আছে, তাহলে বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস নাম হচ্ছে রাজমোহন ওয়াইফ, তাহলে প্রথম উপন্যাস, তাহলে এটা উপন্যাস, ডেফিনেটলি উপন্যাস। এরপরে আসো 18 বছর বয়স, কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এখান থেকে আরেকটা সাজেশন দেই, তোমাদের শর্ট সিলেবাসের যতগুলা কবিতা আছে সেই কবিতাগুলা কোনটা কোন ছন্দে রচিত আসবেই পরীক্ষায়। তাহলে কোনটা কোন ছন্দে রচিত, ভাই একটা প্রশ্ন পাওয়াই পাবা, এখান থেকে পাওয়ার চান্স খুবই বেশি। তাহলে শর্ট সিলেবাসের যতগুলা কবিতা আছে, শর্ট সিলেবাস, শর্টের বাইরে আর কিছু আসবে না, শর্ট সিলেবাসের যতগুলা কবিতা আছে এর মধ্যে কোনটা কোন ছন্দে রচিত, ওই কবি পরিচিতি পাঠ পরিচিতি পড়লেই হয়ে যাবে, একটু পড়বা ভাই এগুলা। আচ্ছা, তারপরে আসো আরো ছোট ছোট কিছু দেই। সমার্থক শব্দ একটু সাজেশন দেই, আলাদা করে তোমাকে সাজেশন দেই। সমার্থক শব্দ ঘুরে ফিরে দেখবা বেশ কয়েকটা শব্দের সমার্থক শব্দ তোমার পরীক্ষায় আসবে, আমি লিখে দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকে আসবে। একটা হচ্ছে সূর্য, সূর্যের সমার্থক শব্দ হচ্ছে পরীক্ষায় আসে। চন্দ্র সমার্থক শব্দ হচ্ছে পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে তোমার সমুদ্র, এটার সমার্থক শব্দ হচ্ছে তোমার পরীক্ষায় আসে। পানি, এটার সমার্থক শব্দ হচ্ছে পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে বাতাস, এটার সমার্থক শব্দ হচ্ছে পরীক্ষায় আসে। আগুন বা অগ্নি, এটার সমার্থক শব্দ হচ্ছে পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে পর্বত, যা লিখে দিব এগুলোই আসবে, পর্বত। তারপরে হচ্ছে নারী, নারীর সমার্থক শব্দ হচ্ছে পরীক্ষায় আসে। মানুষের সমার্থক শব্দ হচ্ছে পরীক্ষায় আসে। বুঝাইতে পারছি? সূর্য, চন্দ্র, সমুদ্র, পানি, বাতাস, আগুন, পর্বত, নারী, মানুষ, মোটামুটি এগুলো একটু দেখা যায় ভাই, এগুলাই তোমার দেখবা। ও তারপরে হচ্ছে চুল, চুলের সমার্থক শব্দ, এগুলা কাছাকাছি তো, এগুলাই পরীক্ষায় আসে। ব্যাস, সাজেশনও দিয়ে দিচ্ছি, লাস্টের দিকে কিছু এক্সক্লুসিভ সাজেশন দিচ্ছি। তারপরে দেখো সমাসগুলো তো বলছি। আচ্ছা, লোক লোকান্তর কাব্য, কবিতার লাইনগুলো তো পড়তে বলছি। আচ্ছা, এখান থেকে একটু মনে রাখবা সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, এই বাক্যগুলো একবার করে দেখে যাবা, স্ট্রাকচার গুলা দেখবা। সরল বাক্য মানে তো বুঝতেছো, ইংলিশে তোমরা ভাই সিম্পল সেন্টেন্স পড়ছো না? সিম্পল সেন্টেন্স কি? একটা সাবজেক্ট থাকবে, একটা হচ্ছে ভার্ব থাকবে, ঠিক আছে? সহজ কথা, অর্থাৎ একটা উদ্দেশ্য বাংলায় যদি বলি, আর একটা হচ্ছে বিধেয় থাকবে, একটা উদ্দেশ্য একটা বিধেয়। যেমন আমি ভাত খাবো, আমি কাজটি করব, এগুলো হচ্ছে সরল বাক্য। যৌগিক বাক্য হচ্ছে বা কম্পাউন্ড সেন্টেন্স বলা হয় ইংলিশে। এখানে কাহিনী হচ্ছে যে দুই বা ততোধিক সরল বাক্য বা জটিল বাক্য এবং ও, কিন্তু, অথবা দিয়ে কানেক্টেড থাকবে, অর্থাৎ কনজাংশন দিয়ে কানেক্টেড থাকবে, অ্যান্ড, অর, বাট, এগুলো দিয়ে কানেকশন থাকবে। ইংলিশের সাথে বাংলা এগুলো সেম। ইংলিশে কম্পাউন্ড সেন্টেন্স পড়ার সময় আমরা কি বলি, যে মাঝখানে অ্যান্ড, অর, বাট এই হাবিজাবি থাকবে। এই বাংলায় বলতেছে হচ্ছে এবং, ও, কিন্তু, অথবা এগুলো হচ্ছে থাকবে। যেমন বলতে পারি কাজটি করবা নয়তো মরবা, এই যে নয়তো, ঠিক আছে, ডু অর ডাই, যে ওইটার বাংলা আর কি। তাহলে এগুলো সব কি কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। বা রহিম ভাত খেয়েছে কিন্তু করিম ভাত খায়নি, এই যে করিম, রহিম করিম, তাহলে এই যে কিন্তু দিয়ে আমি অ্যাড করে দিছি, এগুলো সব যৌগিক বাক্য। আর জটিল বাক্য তো খুব সুন্দর করে বুঝাইলাম, যে দুইটা ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, একটু আগে বুঝাইছি। এগুলা কোনটা কি ধরনের বাক্য একটু পরীক্ষায় আসে, বেসিক বুঝলে তুমি একদম দাগায় ফেলতে পারবা। ওকে, তারপরে দেখো হচ্ছে মোটামুটি আমরা
আচ্ছা, বাক্য শুদ্ধিকরণ হচ্ছে আসে, ঠিক আছে, বাক্য শুদ্ধিকরণ হচ্ছে তোমার পরীক্ষায় আসে, বাক্য শুদ্ধিকরণ পরীক্ষায় আসে, ঠিক আছে। এই তো এগুলাই দেখো মোটামুটি যা বলছি এতক্ষণ, যা যা বলছি সেই জিনিসগুলাই হচ্ছে তোমার পরীক্ষায় আসবে। আর ঠিক আছে, আমরা তোমাদের সাথে সব সময় আছি, আর কেউ থাকুক না থাকুক, এই রাহাত ভাই, ডিএমসি স্টেশন, আরটিডিএস এর আমরা টিচার প্যানেলরা, জাদিদ ভাই, তুরাব ভাই সহ আমরা সবাই তোমাদের সাথে সব সময় হচ্ছে আছি, ঠিক আছে। তোমাদেরকে কোনো না কোনো একটা জায়গায় চান্স পাওয়া, তারপরে হচ্ছে আমাদের স্বস্তির নিঃশ্বাস। আর তোমরা চান্স পেয়ে কিন্তু আমাদেরকে বলবা, এই যে এত কষ্ট করে হচ্ছে ভিডিওটা বানাচ্ছি, বিশ্বাস করো 5 ঘন্টার উপর আমরা পড়ালেখা করছি তোমাদেরকে একদম বেস্ট ক্লাস নিব দেখে, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই যে এত এফোর্ট দিয়ে, এত পরিশ্রম দিয়ে, স্লাইড বানায় তোমাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় হচ্ছে ক্লাস নেওয়া, যাতে তোমরা ভালো করো। আমরা তোমাদের বড় ভাই, বড় ভাইয়ের মতো তোমাদেরকে গাইড করতেছি, তোমাদের পাশে আছি, ঠিক আছে। মন খারাপ করো না, পড়ো, যা যা বলছি। আর বাংলাতে কততে পাস বলছি? 3টা দাগাইতে পারলেই পাস, ঠিক আছে। তাহলে 10টার মধ্যে 3টা হইলেই তুমি পাস। ইংরেজিতেও সেম, 15টার মধ্যে 4টা হইলেই তুমি পাস। নেগেটিভ মার্কিং নিয়ে চিন্তা করো না, কারণ নেগেটিভ মার্কিং মোট মার্কস থেকে কাটবে। বাংলায় তুমি যদি 10টাও দাগাও, 3টা হয়, 7টা যদি ভুলও যায়, তাও তুমি পাস, ঠিক আছে। সেটা নিয়ে টেনশন করো না ভাই, পাস করো, কারণ পাস করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে পাস, তারপরে চান্স। তুমি দেখা গেলো বাংলায় তোমার একটার বেশি তুমি পারতেছই না, তোমার পাসই করতে পারলা না। বাংলা ইংলিশে কিন্তু পাস আলাদা, জানো তো। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে টোটাল মার্কস হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে যদি বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টার মধ্যে যে কোনো 3টা সাবজেক্ট তুমি অ্যান্সার করতে পারবা, প্রত্যেকটার মার্কস হচ্ছে 25 করে। তাহলে 3 25 75, যে কোনো 3টা। এই ক্ষেত্রে বুদ্ধিমান হচ্ছে যারা ম্যাথ পারো না, তাদের জন্য চরম একটা সুযোগ, ভাই বায়োলজি অ্যান্সার করো, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি অ্যান্সার করো, শেষ, তোমার ম্যাথ অ্যান্সার করার দরকার নেই, ঠিক আছে। তাহলে 75 হয়ে গেল। আর যে মনে করো বায়োলজি পারো না, সে ম্যাথ অ্যান্সার করো, যে ম্যাথ ভালো পারো, ঠিক আছে, 75 হইলো। আর সাথে বাংলাতে হচ্ছে 10, ইংরেজিতে 15, তাহলে সব মিলে 100, 100-এর মধ্যে পাস হচ্ছে 40-এ, 40 পাইলেই পাস। তবে আলাদা আলাদা করে, বাংলায় তোমাকে 3 পাইতে হবে, ইংরেজিতে 4 পাইতে হবে। তাহলে শর্ত হচ্ছে 3টা, সব মিলে হচ্ছে 40 প্লাস পাইতে হবে। আবার বাংলায় তোমার মিনিমাম 3টা পারতেই হবে, ইংলিশে মিনিমাম তোমার 4টা পারতেই হবে। এই 3টা শর্ত যখন তুমি পূরণ করবা, তখনই তুমি একমাত্র চবিতে হচ্ছে পাস করবা। আর চবিতে গত বছর কাট মার্ক হচ্ছে প্রায় 69-এর কাছাকাছি ছিল। তো সুতরাং সেফ থাকতে গেলে, চান্স পাইতে গেলে 1200 সিট, চান্স পাইতে গেলে তোমার 70 প্লাস পাওয়ার টার্গেট নিয়ে করতে হবে 100-এর মধ্যে, ঠিক আছে। কিছু করার নাই, আমি কি করবা, কম্পিটিশন বেড়ে গেছে। তারপর এটা একটা সুযোগ, 1200 যেহেতু সিট, একটা কিন্তু ভালো সুযোগ আছে, অনেকগুলো সিট, 1200 সিট। তো 70 প্লাস টার্গেট করে হচ্ছে পড়ো হবে। আমি তো বললামই, বিগত 5-6 বছরের প্রশ্ন ব্যাংক সলভ করো, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আর টেনশন করার কারণ নাই, তুমি ম্যাথ পারো না, ছবিতে ম্যাথ নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে। তুমি বায়োলজি অ্যান্সার করো, সব সাবজেক্ট পাবা, শুধুমাত্র ম্যাথের মনে হয় 60-63টা সিট আছে। ম্যাথ অ্যান্সার করলে ওই ম্যাথ রিলেটেড একটা সাবজেক্ট আছে, ওইটা তুমি পাবা। ম্যাথ অ্যান্সার না করলে তুমি এই সাবজেক্টটা পাবা না। সেই ক্ষেত্রে মাত্র 66টা সিট তোমার কাটা যাবে, কোনো সমস্যা নাই। 1200-এর মধ্যে যদি 66টা সিট কাটাও যায়, বাকি 1134টা সিট তো তোমার কাছে আছে আনুমানিক, তাই না? তো এই জন্য এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। ম্যাথ পারলে ম্যাথ দাগাবা, বায়োলজি পারলে বায়োলজি, তবে দুইটার যে কোনো একটা দাগাইতে হবে, ঠিক আছে। আর ফিজিক্স, কেমিস্ট্রি তো বুঝছোই, ফিজিক্স, কেমিস্ট্রি দাগায় ফেলবে আর কি, ঠিক আছে। আলাদা করে অবশ্য বলা নাই ছবিতে যে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি দাগাইতেই হবে, আলাদা করে আসলে একদম স্পেসিফিক করে আসলে বলা নাই। জগন্নাথে বলা ছিল স্পেসিফিক করে, স্টিল আমরা তো ভাই নর্মালি কি হয়, বায়োলজি দাগাই, নয়তো ম্যাথ দাগাই, ব্যাপারটা তো এরকম। আর ফিজিক্স, কেমিস্ট্রি তো আসলে আমরা সবসময় দাগাই, পড়ে আসি। তো এইগুলো হচ্ছে দাগাবা। আর যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, সেকেন্ড টাইমে যদি যুক্ত হইতে চাও, চোখ বন্ধ করে তুমি আরটিডিএস এ যুক্ত হইতে পারো, যদি আমাদের পড়ানো ভালো লাগে। যদি অন্য কাউকে পছন্দ করো, তোমার যার প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের ক্লাস ভালো লাগে, যেই ভাইয়াদের উপর তুমি হচ্ছে ভরসা রাখতে পারো, তুমি চোখ বন্ধ করে হচ্ছে তুমি সেই ভাইয়াদের উপরে বা সেই আপুদের ব্যাচে ভর্তি হতে পারো। বাট তুমি যদি আমাদেরকে পছন্দ করো, আমাদের পড়ানো যদি ভালো লাগে, এই যে শেষ মুহূর্তে তোমার জন্য যে ডেডিকেশন, এই ডেডিকেশন আসলে কিছু না। আমাদের সেকেন্ড টাইম ব্যাচ বা ফার্স্ট টাইম ব্যাচে এর থেকেও আমরা 1000 গুণ বেশি ডেডিকেশন দিব। মার্চের 5 তারিখে হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে হচ্ছে ওরিয়েন্টেশন, তারপর থেকে ক্লাস শুরু হবে। এই যে দেখো এখানে লেখাও আছে মনে হয়, দুরন্ত প্রয়াস 5.2 এসে রিস্টার্ট ব্যাচে হচ্ছে তোমার ভর্তি চলমান, www.rtdslive.com এ, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, তোমাদের সবার সাথে হচ্ছে দেখা হবে। আল্লাহ হাফেজ, তাহলে আসসালামু আলাইকুম।